আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষার ভিতরে ক খ সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে ক খ নিয়েই তুমি সবচেয়ে বেশি প্যারাই খাবা, প্যারাই পড়বা, এবং তুমি ফার্স্ট পেপারে যেই চ্যাপ্টারের ক খ নিয়ে সবচেয়ে বেশি প্যারাই পড়বা তার ভিতরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অন্যতম। আজকের ক্লাসটিতে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে এটা একদম ভাজা ভাজা করে ফেলব। মানে এই চ্যাপ্টারের যত ক খ আছে প্রত্যেকটা বেসিক সহ ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখার চেষ্টা করব। সো আমি মোটামুটি 30-31টা মতো ক রাখছি, 30-31টা মতো খ রাখছি। দুইটা যদি তুমি আমার সাথে কমপ্লিট করো তাহলে তোমার এই একটা ক্লাসের মাধ্যমে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে আর কোনো সমস্যাই থাকবে না। এই টোটাল ক্লাসের যে পিডিএফ, মানে স্লাইড না, প্রিন্টেবল পিডিএফ, ডক ফাইল যেটা পিডিএফ করে আমি তোমাদেরকে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করে দিব। সব চ্যাপ্টারের উপরেই দিয়ে দিব যাতে তোমরা প্রিন্ট করে বাসায় নিজেরা পড়তে পারো। আর এই ক্লাসটা দেখে তুমি একদম A to Z কমপ্লিট করে নাও, পরে নিজে একা একা রিভিশন দাও, তুমি একদম পরীক্ষার হলে যে ফাটাই দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমাদের প্রথমেই যেটা আছে ক খ সাজেশনের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাকে বলে। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, তো আমরা একটা ওয়ার্ড মাথায় রাখবো। হ্যাঁ, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, এই কথাটার সাথে তুমি একটা ওয়ার্ড মাথায় রাখবা, সেটা হচ্ছে অপোলার সমযোজী। যখনই কোনো যৌগ অপোলার সমযোজী হবে তখন সে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দেখায়। অপোলার সমযোজী মানে কি? একটা যৌগ সমযোজী মানে কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে, পাশাপাশি সে অপোলার। অপোলার মানে কি? অপোলার মানে হচ্ছে সে প্লাস মাইনাস দেখায় না। তাহলে একটা যৌগ সমযোজী এবং অপোলার মানে সে সমযোজী মানে শেয়ার করছে, এবং অপোলার মানে প্লাস মাইনাস তৈরি হয় না। এরকম যৌগ যদি হয় তাহলে সে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দেখায়। তাহলে এরকম যে যৌগগুলো আছে, এরকম মৌলিক অণু হতে পারে, যৌগিক অণু হতে পারে, যৌগ হতে পারে, নিষ্ক্রিয় গ্যাস হতে পারে, এর মধ্যে এক প্রকার দুর্বল আকর্ষণ বল কাজ করে। এগুলাকে আমরা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলি। তো এক লাইনে লিখবা, যে সমস্ত অপোলার সমযোজী যৌগসমূহ নিজেদের ভিতরে দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করায় এগুলোকে আমরা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলি। বা আমরা এভাবে বলতে পারি, সকল অপোলার সমযোজী যৌগসমূহ নিজেদের ভিতরে একটা দুর্বল আকর্ষণ বলের মাধ্যমে অণু গঠন করে বা যৌগ গঠন করে। এই দুর্বল আকর্ষণ বলকে আমরা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বলি। ঠিক আছে? সো অপোলার সমযোজী এই কথাটা থাকা গুরুত্বপূর্ণ। বাকি আমি যেভাবে বললাম এভাবে না লিখে তুমি এরা যেভাবে সুন্দর করে বইয়ের ভাষায় লিখছে এভাবেও চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ডিপেন্ড করতেছে তোমার উপর, তুমি কি চিন্তা করতেছো। ওকে ওকে তারপরে আসো, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। যখনই তড়িৎ ঋণাত্মকতা এই শব্দটা আসবে তখনই মাথায় রাখতে হবে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এই কথাটা তোমার মাথায় আসতে হবে। তো সমযোজী বন্ধন যেটা আছে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন থাকে, সেই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যেমন ধরো পানিতে H2O তে অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করে, দুইটাই সমযোজী বন্ধন, বাট এই অক্সিজেন শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে ডেল মাইনাস আর হাইড্রোজেনকে ডেল প্লাস বানায় ফেলে। তো এরকম সমযোজী বন্ধনে এই মাঝখানে যে ইলেকট্রন শেয়ার্ড অবস্থায় আছে এই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো এখানে সেটাই বলছে, সমযোজী যৌগের অণুতে শেয়ারকৃত ইলেকট্রন বন্ধন যেগুলো আছে এই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। তো আমি যেই মেইন কিওয়ার্ডগুলা বলতেছি এই কিওয়ার্ডগুলোর দিকে ফোকাস করো, কইরে জিনিসটা বুঝে নাও। তাহলে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। ওকে, আশা করি এটা ক্লিয়ার। পরে আসো, পরে বলতেছে মৃৎক্ষার ধাতু কাকে বলে। ক্ষার ধাতু আমরা জানি গ্রুপ 1 কে ক্ষার ধাতু বলে, গ্রুপ 2 কে মৃৎক্ষার ধাতু বলে। তো তুমি এভাবে লিখবা, পর্যায় সারণীর গ্রুপ 2 তে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম যেই ধাতুগুলো আছে যারা সবাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার গঠন করে এবং মাটিতে পাওয়া যায়, এদেরকে আমরা মৃৎক্ষার ধাতু বলি। এদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে NH2 পাওয়া যায়। এইটুকু ইনফরমেশন দিতে পারলেই উত্তর শেষ। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বহুতবার আসছে। প্রথম প্রশ্নটা আসছে, দ্বিতীয় প্রশ্নটা তো আরো বেশি ইম্পর্টেন্ট, থার্ড প্রশ্নটা আরো বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সেগুলোর গুরুত্ব অনেক বেশি। পরে আসো, পোলার আয়ন কাকে বলে। মহা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা তোমাকে পারতে হবে, পারার গুরুত্ব অপরিসীম।
পোলার আয়ন কাকে বলে? পোলার আয়ন মানে হচ্ছে ওই যে ফাজানের নীতি, বাট ফাজানের নীতি কিন্তু চাই নাই, চাইছে পোলার আয়নের সংজ্ঞা। তো পোলার আয়নের সংজ্ঞা, এটাকে তোমাকে আমি একদম সিম্পলিফাইড ওয়েতে বুঝাই। পোলার আয়নের সংজ্ঞা কি খেয়াল করো। তোমার কাছে ধরো এই জায়গাতে একটা প্লাস চার্জ আছে, কি আছে? প্লাস চার্জ। এই জায়গাতে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে। তো এই প্লাস চার্জ আর এই মাইনাস চার্জ তুমি যদি পাশাপাশি রাখো, তাহলে এই প্লাস চার্জ মাইনাস চার্জের সাথে একটা ঘটনা ঘটায়। কি ঘটনা ঘটায়? যে মাইনাস তার এখানে ইলেকট্রন আছে, ডেফিনেটলি ইলেকট্রনের কারণেই তো মাইনাস। তো এই প্লাস চার্জ কি করে? এই মাইনাসকে নিজের দিকে আকর্ষণ করে, এই মাইনাস গুলাকে নিজের দিকে আকর্ষণ করে, আর মাঝখানে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসকে দূরে ঠেলে দেয়। তাহলে কি করে? প্লাস চার্জ ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে, প্লাস চার্জ ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে এবং নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। কারণ কি? নিউক্লিয়াস মানে মাঝখানে আরেকটা প্লাস, মাইনাস চার্জের মাঝখানে যে নিউক্লিয়াস আছে সেটা মানে আরেকটা প্লাস। তো প্লাসকে এই নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে আর এইটাকে আকর্ষণ করবে। ফলে যেটা হবে, এই প্লাস চার্জের কারণে মাইনাস চার্জের বিকৃতি চলে আসবে। বিকৃতি মানে কি? এটা এরকম বেঁকে যাবে। তো এরকম বেঁকে গেলে, প্লাস চার্জের কারণে মাইনাস চার্জের যে বেঁকে যাওয়া, এই বেঁকে গেলে আকারের পরিবর্তন হয়ে গেলে তখন জিনিসটা এরকম ঘটে যে এই জায়গাতে ইলেকট্রন শেয়ারের মানে ইলেকট্রন আদান প্রদানের যে ব্যাপারটা, এটা মাঝখানে এসে শেয়ার হয়ে যায়। তো মাঝখানে এসে শেয়ার হয়ে গেলে তখন এটা অনেকটা সমযোজীর মতো আচরণ করে। কিসের মতো? সমযোজীর মতো আচরণ করে। তো সমযোজীর মতো আচরণ করলে তখন এই ফিনোমেনাটাকে বলা হয় পোলার আয়ন, মানে আয়নিক যৌগ সমযোজীর মতো আচরণ করছে। আবার বলি জিনিসটা কিরকম। ধরো একটা আয়নিক যৌগ তুমি ধরে নিলা। কি ধরে নিলা? একটা আয়নিক যৌগ ধরে নাও। একটা আয়নিক যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। তো সোডিয়ামের যে প্লাস চার্জ, এই প্লাস চার্জ ক্লোরিনের যে মাইনাস চার্জ, এই মাইনাস চার্জকে আকর্ষণ করবে। এখন এই বাইরের যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিবে। আর মাঝখানে যে সেন্টারে যে প্লাস আছে, ক্লোরিনের কেন্দ্রে নিউক্লিয়াসের প্লাস আছে না, এইটাকে কি করবে? বিকর্ষণ করবে। করলে এই ইলেকট্রনগুলা মাঝখানের দিকে এসে যখন এই জায়গায় অবস্থান করে, তখন আগে যেই আদান প্রদানের মাধ্যমে হয়েছিল, এখন এটাই মাঝখানে আসার কারণে শেয়ার হয়ে গেছে না, ফলে সে আস্তে আস্তে সমযোজীর মতো আচরণ শুরু করবে। এই সমযোজীর মতো আচরণ শুরু করাকে আমরা বলতে পারি পোলার আয়ন। কি বলতে পারি? পোলার আয়ন। তাহলে এখন তুমি চিন্তা করো, কোন একটি ক্যাটায়ন প্লাস চার্জ অ্যানায়নের খুব নিকটে যখন আসে, তখন ক্যাটায়নের নিউক্লিয়াস তথা সামগ্রিক ধনাত্মক প্লাস চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘকে, মানে মাইনাসের বাইরে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। একই সাথে সে অ্যানায়নের যে নিউক্লিয়াস আছে, মানে সেন্টারে যে প্লাস আছে, এটাকে বিকর্ষণ করে। ফলে যেটা হয় যে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ সেটা সরে আসে বা বিকৃতি ঘটে। এই বিকৃতি ঘটার যে ঘটনা, এটাকে বলে হচ্ছে পোলার আয়ন। বুঝতে পারছো? তাহলে পোলার আয়নের সংজ্ঞা যদি দিতে বলে, আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করি এভাবে। পোলার আয়নের সংজ্ঞা খুব সিম্পল। এই যে প্লাস চার্জ কর্তৃক এই যে মাইনাস চার্জকে বিকৃত করে মাঝখানে সমযোজী বৈশিষ্ট্যতে রূপান্তর করার যে ঘটনা, এইটাকে বলি আমরা হচ্ছে পোলার আয়ন। তাহলে প্লাস চার্জ কর্তৃক মাইনাস চার্জকে বিকৃত করতেছে, মাইনাস চার্জকে বিকৃত করে সমযোজী করার যে ঘটনা, এইটাকে আমরা বলতেছি কি? পোলার আয়ন। মনে থাকবে? কঠিন লাগলো? পোলার আয়নের কনসেপ্টটা আমার খুব জোস লাগে। পোলার আয়ন ফাজানের নীতি, এটাকে মানে এত ডিপ সুন্দর করে পড়ানো যায়। মানে ইউ ক্যান ফিল দ্য কেমিস্ট্রি অ্যাকচুয়ালি ইন পোলার আয়ন। পোলার আয়ন পড়তে গেলে তুমি কেমিস্ট্রিটা ফিল করতে পারবা যে দিস ইজ সামথিং যেটা ফ্যাসিনেটিং, হ্যাঁ, যেটা আসলেই এভাবে কাজ করে। বেসিক তোমার হচ্ছে যে সায়েন্সটা এখানে কাজ করতেছে। ওকে, পরে আসো। উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? যখনই উভয় কথাটা আসবে তখনই মাথায় রাখতে হবে যেটা অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে। তো যে সমস্ত অক্সাইড অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে তাদেরকে আমরা উভয়ধর্মী অক্সাইড বলতে পারবো। অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে, উভয় মানেই সে অম্ল ক্ষার উভয়ের মতো আচরণ করবে। পরে বলছে দেখো সিগমা বন্ধন কাকে বলে? সিগমা বন্ধন, তাহলে দেখো সিগমা বন্ধন কাকে বলে, এটা যখন আসবে তখনই মাথায় রাখতে হবে যে সিগমা বন্ধন মানে হচ্ছে দুইটা অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ। ধরো এখানে একটা পি অরবিটাল আছে, তো এই একটা পি অরবিটাল, পাশে আরেকটা পি অরবিটাল থাকবে, বাট সেই পি অরবিটালটা সরে এসে এইটার সামনে এইভাবে অধিক্রমণ করবে। তো যেই পয়েন্টে পাশাপাশি বা মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ ঘটলো, এই পয়েন্টটা হচ্ছে একটা আরেকটার ওভারল্যাপ করলো, তাই না?
ফলে এই জায়গাতে একটা শক্তিশালী বন্ধন ক্রিয়েট হবে। কি হবে? শক্তিশালী বন্ধন ক্রিয়েট হবে। এইটাকে বলবো আমরা সিগমা বন্ধন। তো এইটাকে তুমি সুন্দর মতো ব্যাখ্যা কিভাবে করবা? দুইটি পারমাণবিক অরবিটাল মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে, তো মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে যে শক্তিশালী বন্ধন তৈরি হয় তাকে আমরা সিগমা বন্ধন বলি। তো সিগমা বন্ধন কিন্তু একটা সমযোজী বন্ধন। তাহলে আমরা উত্তর লেখার সময় এভাবে বলবো, দুইটি পারমাণবিক অরবিটাল, কারণ কি এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, দুইটি পারমাণবিক অরবিটাল মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে যেই শক্তিশালী অরবিটাল তৈরি হয় তাকে আমরা কি বলতে পারি? সিগমা বন্ধন বলতে পারি। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। খুব চমৎকার একটি কনসেপ্ট এটা। পরে আসো, অরবিটালের সংকরায়ন কাকে বলে? অরবিটালের সংকরায়ন। তো অরবিটালের সংকরায়নের কনসেপ্ট হচ্ছে যে যোজ্যতা স্তর বা বহিস্থ স্তর, যোজ্যতা স্তরের একাধিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা সংকরায়ন বলি। তাহলে কি হচ্ছে? প্রথমে আমাদের যোজ্যতা স্তরের একাধিক অরবিটাল, এই কথাটা উল্লেখ করতে হবে। এই যে এই কথাটা, যোজ্যতা স্তরের একাধিক অরবিটাল, এই কথাটা উল্লেখ করতে হবে। এবার বলবা যেটা পরস্পর মিশ্রিত হয়ে অবশ্যই উল্লেখ করতে হবে। এবার আমাদের সমশক্তি সম্পন্ন, খেয়াল করো, সমশক্তি সম্পন্ন এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে সমসংখ্যক। এই দুইটা ওয়ার্ড মাস্ট। অরবিটালে যদি পরিণত হয় তখন সেটাকে আমরা সংকরায়ন বলি। তাহলে এই চারটা ওয়ার্ড আমরা যদি ঠিকঠাক ভাবে মাথায় রাখি তাহলেই হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। খুব চমৎকার একটি কোশ্চেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসো, বলছে অবস্থানান্তর মৌল কাকে বলে? এবার অবস্থানান্তর মৌল এটা ব্যাখ্যা করতে গেলে একটা ওয়ার্ড মাস্ট, সেটা হচ্ছে সুস্থিত আয়ন বা স্থিতিশীল আয়ন। খেয়াল করো, স্থিতিশীল আয়ন। তো বলছে পর্যায় সারণী ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ইলেকট্রন বিন্যাস করলে, তো প্রথমে আমাদের ডি ব্লক মৌল নিতে হবে, তার আবার সুস্থিত আয়ন নিব। যেমন ধরো ডি ব্লক মৌলের ভিতর কে আছে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এগুলা কি সব ডি ব্লক মৌল। তো এই ডি ব্লক মৌলের সুস্থিত আয়ন নিব র্যান্ডম। সাপোজ ধরো যদি স্ক্যান্ডিয়াম নিই, তাহলে স্ক্যান্ডিয়াম অবশ্যই আমাদের নিতে হবে হচ্ছে 3+। আয়রন নিলে আয়রন 2+, ঠিক আছে, আয়রন নিলে আয়রন 3+। তো এগুলো কি সব একটা সুস্থিত আয়ন। তো এই সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করলে যদি ডি অরবিটালে ডি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, মাথায় রাখবো, ডি অরবিটালে ডি 1 থেকে 9টা ইলেকট্রন যদি থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অবস্থানান্তর মৌল। তো আমরা লিখবো এভাবে নিজের ভাষায়, যে সমস্ত ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে ডি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা অবস্থানান্তর মৌল বলি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুতবার আসছে। সো তোমার জন্য এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই, চলে আসবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো, পরে বলছে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা লেখো। ইলেকট্রন আসক্তির সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনকে নিজের দিকে টানে। তো ইলেকট্রনকে কে নিজের দিকে টানে বলো তো? একটা ক্লোরিন, খেয়াল করো, একটা ক্লোরিন বাইরে থেকে একটা ইলেকট্রনকে টেনে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়, তার মানে ক্লোরিন মাইনাস ইলেকট্রন আসক্তি দেখায়। একটা ব্রোমিন ইলেকট্রনকে নিজের দিকে টেনে ব্রোমিন মাইনাস আয়নে রূপান্তর হয়, ইলেকট্রনকে নিজের দিকে টেনে, তাই না? তাহলে এটাও ইলেকট্রন আসক্তি দেখায়। তো ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে একটা যৌগ ইলেকট্রনকে নিজের দিকে টানে। তো ব্যাপার হচ্ছে এরকম, তুমি এই যৌগের 1 মোল নিবা, ধরো এটা একটা যৌগ, এই যৌগের 1 মোল নিবা। এখন 1 মোল নেওয়ার পরে এ একটা করে ইলেকট্রন গ্রহণ করবে, একটা করে ইলেকট্রন গ্রহণ করে 1 মোল মাইনাস আয়নে রূপান্তর হবে। তাহলে তুমি নিবা 1 মোল, একটা করে ইলেকট্রন গ্রহণ করে 1 মোল মাইনাস আয়নে রূপান্তর হবে। এখন 1 মোল মাইনাস আয়নে রূপান্তর হলে যেই পরিমাণ শক্তি নির্গত হয়, বাইরে থেকে ইলেকট্রন আসছে না, ইলেকট্রন এসে ভিতরে এসে একটা জায়গা দখল করে। ধরো এটা একটা ক্লোরিনের বহিস্থ স্তর, এই বাইরের স্তরে একটা নির্দিষ্ট শক্তি আছে। যে কোনো একটা জায়গা যদি তুমি চিন্তা করো, এই জায়গাটার একটা নির্দিষ্ট শক্তি আছে। এখন বাইরে থেকে ইলেকট্রন যখন আসে এসে এখানে বসে গেলে এই জায়গাটায় যে শক্তি ছিল সেই শক্তি ফ্রি হয়ে যায়, তো শক্তিটা বের হয়ে যায়। ফলে যখনই তুমি বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আনবা তখন এখান থেকে শক্তি কি হবে?
নির্গত হবে। তো নির্গত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তার মানে আমরা এখানে কয়েকটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে এই টোটাল কাজটা যদি আমার করতে হয় তাহলে এটাকে আমাদের গ্যাসীয় অবস্থায় ঘটানো লাগবে। তাহলে গ্যাসীয় অবস্থা এটা মাস্ট। প্রথম কথা তুমি লিখবা গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুকে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করলে যেই শক্তি নির্গত হয় তাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি। বুঝছো ঘটনাটা? গ্যাসীয় অবস্থা 1 মোল একটা একটা করে ঢোকাবো, 1 মোল ঋণাত্মকে পরিণত করব, শক্তি নির্গত হবে, তখন সেটাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। কি বলবো? ইলেকট্রন আসক্তি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, পরে বলছে পাই বন্ধনের সংজ্ঞা দাও। দেখো সিগমা বন্ধন দেখছি না আমরা, পাই বন্ধন ঠিক উল্টা, যে দুইটি পারমাণবিক অরবিটাল মুখোমুখি জায়গায় এখন আসবে কি পাশাপাশি। দুইটি পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে যে দুর্বল সমযোজী বন্ধন গঠন হয় তাকে আমরা পাই বন্ধন বলি। ওই যে আগের মতো, ধরো এখানে একটা পি অরবিটাল আছে এরকম, পাশে আরেকটা পি অরবিটাল এরকম অবস্থায় আছে। তো এই দুইটা তো আমার সামনাসামনি বা মুখোমুখি অধিক্রমণ করলো, তো এইটা হলো আমার সিগমা বন্ধন। এখন এই যে এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল আছে, এটার সাথে এইটা পাশাপাশি অধিক্রমণ করে, এটার সাথে এইটা পাশাপাশি অধিক্রমণ করে, এই পাশাপাশি অধিক্রমণে আমাদের তৈরি করে হচ্ছে পাই অরবিটাল। তো আমরা এখানে ইজিলি বলতে পারি যে দুইটি পারমাণবিক অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে যেই দুর্বল সমযোজী বন্ধন গঠন করে তাকে আমরা পাই অরবিটাল বা পাই বন্ধন বলি। ঠিক আছে? সো এইটা থেকে আইডিয়া নিয়ে কথাগুলো মাথায় রাখতে হবে, ইজিলি পারবা, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো হাইড্রোজেন বন্ধন কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন কাকে বলে। তো আমরা দেখো হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কি করি, আমরা বলি হাইড্রোজেন বন্ধনে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে এবং অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের যে কোনো একটা থাকতে হবে। এই দুইটা যদি থাকে তারপরে কি হয়, এই অধিক তড়িৎ ঋণাত্মক মৌল শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে মাইনাস আর এটাতে প্লাসে রূপান্তর করে ফেলে। পরে এই যৌগটায় যদি আরেকটা আসে তখন এর ক্ষেত্রেও সেম হয়, এটা প্লাস এটা মাইনাসে রূপান্তর হয়। এখন দুইটা যৌগ পাশাপাশি থাকলে এই মাইনাস আর এই প্লাস নিজেদের ভিতর একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে একটা দুর্বল বন্ধন তৈরি করে, উইক বন্ড। দুর্বল বন্ধন তৈরি করে, একটা উইক বন্ড তৈরি করে। এই দুর্বল বন্ধন বা উইক বন্ডটাই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। এটাই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। বুঝতে পারছো? সো এই যে দুর্বল বন্ধন যেটা তৈরি করলো এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। তাহলে এখন এটাকে আমি কিভাবে বলতে পারি? আমি এভাবে লিখতে পারি যে হাইড্রোজেনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন একত্রিত হয়ে যৌগ গঠন করে তখন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মতো তড়িৎ ঋণাত্মক যৌগগুলা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে ডাইপোল গঠন করে, প্লাস মাইনাস। ডাইপোল শব্দের অর্থ হচ্ছে প্লাস মাইনাস, বা বলতে পারো পোলারিটি সৃষ্টি করে। তখন এই পোলারিটির কারণে অন্য একটি পোলার যৌগের সাথে একটা দুর্বল আকর্ষণ বল একটা দুর্বল বন্ধন তৈরি করে। সেই দুর্বল বন্ধনকে আমরা হাইড্রোজেন বন্ধন বলতে পারি। মানে আমরা টোটাল ফিনোমিনাটা নিজের ভাষায় লিখলাম বুঝে বুঝে। এই জায়গায় যে ঘটনাটা আমি ঘটালাম এই ঘটনাটাকে নিজের ভাষায় লিখলাম বুঝে বুঝে। তাহলে বুঝে বুঝে কিভাবে? প্রথমে নিজের ভাষায় আগে বুঝতে হবে, যেখানে আমাদের মাস্ট হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যেটা থাকবে এটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এই অধিক তড়িৎ ঋণাত্মক মৌল এক সাইড প্লাস এক সাইড মাইনাস তৈরি করবে। তারপরে এই টাইপের যৌগগুলা অনেকগুলা যদি একত্রিত হয় তখন এই প্লাস মাইনাস বা পোলারিটি সৃষ্টির কারণে নিজেদের ভিতর একটা দুর্বল বন্ধন ক্রিয়েট করে। সেই দুর্বল বন্ধনটাই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের টোটাল ফিনোমেনা। খুবই গুরুত্বপূর্ণ একটি তোমার কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো মাস্ট এটা তুমি মাথায় রাখবা, পারবা না? তো চলো আমরা এখন পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলতেছে যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন যেটা তৈরি হয়েছে এর আবার দুইটা প্রকারভেদ আছে, আন্ত আর অন্ত। অন্ত আমি সবসময় মনে রাখি এইভাবে, অন্ত যখনই আসবে, অন্ত কথাটা অন্তর থেকে আসছে, অন্তর।
ধরো তোমার অন্তর মানে কি? তোমার মন কিসে আছে? তোমার নিজের ভিতরে আছে। সো যদি নিজের ভিতরে বন্ধন গঠন করে তখন সেটাকে আন্তঃআণবিক বলে, নিজের ভিতর। সো একটা পরমাণু তার নিজের ভিতরে যদি হাইড্রোজেন বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলতে পারি। যেমন দেখো অর্থোনাইট্রোফেনল, এইটা নিজের ভিতরেই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, অর্থোনাইট্রোফেনল। তো কিভাবে? এখানে দেখো অক্সিজেন আছে আর এখানে ধরে নিলাম যে এইভাবে যৌগ গঠন করে আছে। তো এই হাইড্রোজেন এবং অক্সিজেন পাশাপাশি নিজের ভিতরেই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, তখন এটাকে আমরা বলবো অর্থোনাইট্রোফেনল, যেটা আমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করছে। সো একই অণুর দুইটা ভিন্ন মৌলকের হাইড্রোজেন বন্ধন গঠিত হলে তখন সেটাকে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলি। নিজের ভিতরেই, একই অণুর নিজের ভিতরেই দুইটা যৌগ যদি হাইড্রোজেন বন্ধন গঠন করে বা দুইটা পরমাণু যদি হাইড্রোজেন বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলতে পারি। পরীক্ষা চলতেছে তোমাদের, সো পরীক্ষার ভিতরেই ক্লাসগুলো করতেছো, জানি না তোমরা কতটা মন দিয়ে করতেছো, বাট প্র্যাকটিস কিন্তু অনেক বেশি করো, জিনিসপত্রগুলো মনে রাখার চেষ্টা করো, নাহলে কিন্তু অনেক ক্লাস করলা বাট মনে না রাখতে পারলে সেটা কিন্তু পরীক্ষা হলে ইয়া করতে পারবো না। আমার এই ক্লাসগুলো নিতে বেশ মোটামুটি গোসাইতে ক্লাস নিতে, তোমাদের জন্য এগুলো রেকর্ড করে আপলোড দিতে ভালোই ইয়া লাগে, বিশেষ করে ক্লাস নিতে যে বেশি কষ্টটা হয়, বুঝতে পারছো? পেইড ব্যাচের ক্লাস, ফ্রি ক্লাস, অনেক ক্লাস সব মিলায় অনেক বেশি কষ্ট হয়। সো তোমরা যারা এই মোমেন্টে আমার সাথে যুক্ত আছো, ক্লাস করতেছো, তোমরা যদি আমার পড়ানোগুলো ভালো করে বুঝো তাহলে তোমরা আমার সাথে অ্যাডমিশনের জার্নিতে কন্টিনিউ করতে পারো। অ্যাডমিশনের ডিটেলস, ব্যাচ ডিটেলস তুমি পাবা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে বিদ্যার্থী। বানানটা নিয়ে তোমার প্রবলেম হতে পারে, BIDDARTHI, বিদ্যার্থী, BIDDARTHI। লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে গেলে আমাদের কোর্স ডিটেলস পাবা। তুমি এখন যদি ভর্তি হও তাহলে MK30 এই কুপন কোড ইউজ করে 30% ডিসকাউন্ট পাবা। MK30 এই কুপন কোড ইউজ করে 30% ডিসকাউন্ট পাবা। সো চাইলে এই কুপন কোডটা ইউজ করতে পারো। পরে বলছে পি ব্লক মৌল কাকে বলে? খুব সিম্পল কোশ্চেন। যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা পি ব্লক মৌল বলি। তাহলে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যাচ্ছে, তারাই হচ্ছে পি ব্লক মৌল। ওকে, পরে বলছে বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? তো আমাদের এখানে মাথায় রাখতে হবে পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের 3 নাম্বার গ্রুপ যেটা আছে, সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত 14টি মৌলকে আমরা বিরল মৃত্তিকা মৌল বলি। এটা মুখস্থ করবা, আসছে কম, ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, বাট এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে 3 নাম্বার গ্রুপের সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত 14টি মৌল, হ্যাঁ, এগুলো হচ্ছে বিরল মৃত্তিকা। এই মৃত্তিকা ধাতুগুলো আসলে কোথায় ব্যবহৃত হয়? আমরা যে মোবাইল ব্যবহার করি না, আমরা যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, আমরা যে সমস্ত আধুনিক ডিভাইস ব্যবহার করি, আধুনিক ডিভাইসের অনেক কিছুতে এই বিরল মৃত্তিকা ধাতু ব্যবহার করা হয়। যেমন ধরো এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটার যে স্ক্রিন, এই স্ক্রিনটা তৈরিতে এই বিরল মৃত্তিকা ধাতুর ব্যবহার আছে, হিউজ পরিমাণ ব্যবহার আছে। এটার ম্যাক্সিমাম উৎপাদন ঘটে হচ্ছে চায়নাতে, ইউকেতে, ইউএসএতে। তো এই জায়গাগুলোতে বিরল মৃত্তিকা ধাতুর উৎপাদন আছে। এখন পৃথিবীর সবচেয়ে বেশি বিরল মৃত্তিকা ধাতুর উৎপাদক দেশ হচ্ছে তোমার চায়না। প্রায় 99 থেকে 98% বিরল মৃত্তিকা ধাতুই উৎপাদন করে চায়না। ফলে ওরা যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক ডিভাইস এবং আধুনিক যে সমস্ত মডার্ন ডিভাইসেস উৎপাদন বন্ধ হয়ে যাবে। সো চায়না এই জায়গাতে অনেক শক্তিশালী। তো এটা মুখস্থ করবা এই ইনফরমেশনগুলা। পরে ডি ব্লক মৌল কি? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলি। তো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক প্রত্যেকটা সংজ্ঞায় এরকম, সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে আমরা সেই ব্লক বলে চিহ্নিত করব। ওকে, আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? তো এটা হচ্ছে কোন পরমাণু, এটা ধরো একটা পরমাণুর কেন্দ্র থেকে বহিস্থ স্তর পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে বহিস্থ স্তর পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলি। তো পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র এবং বহিস্থ স্তরের মাঝখানে যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ এখানে একটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে যে কনসেপ্ট। পরে বলছে দেখো চালকোজেন কাকে বলে? তো মাথায় রাখতে হবে পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপ যারা আছে, এই 16 নম্বর গ্রুপ হচ্ছে আকরিক সৃষ্টিকারী মৌল।
এই আকরিক সৃষ্টিকারী মৌলগুলোকে চালকোজেন বলে। তো দেখো কারা কারা 16 নম্বর গ্রুপে আছে, এই যে অক্সিজেন, সালফার, সেলোরিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, এরা হচ্ছে চালকোজেন বা আকরিক সৃষ্টিকারী পদার্থ। যেমন দেখো আকরিক সৃষ্টিকারী পদার্থ আয়রনের সাথে অক্সিজেন, আয়রন অক্সাইড, FeO2, Fe2O3, এগুলো সব আকরিক না? আকরিক কিনা বলো? মাটির নিচে পাওয়া যায়। সালফারের বিভিন্ন আকরিক পাবা, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফারের বিভিন্ন টাইপের আকরিক আছে। সো এগুলা সব আকরিক সৃষ্টিকারী পদার্থ, এই জন্য এগুলাকে আমরা চালকোজেন বলি। চালকোজেন। আকরিক কোথায় থাকে? মাটির নিচে। মাটির নিচে থাকে আকরিক। তো আকরিক সৃষ্টিকারী পদার্থগুলো হচ্ছে আমাদের চালকোজেন নামে পরিচিত। পরে আসো, পরে বলছে অধিক্রমণ কাকে বলে। অধিক্রমণ ব্যাপারটা হচ্ছে একটা পারমাণবিক অরবিটাল আরেকটা পারমাণবিক অরবিটালের উপরে উঠলে, ওভারল্যাপ করলে সেটাকে আমরা অধিক্রমণ বলি। তো ধরো এটা একটা এস অরবিটাল, হ্যাঁ, এইটা আরো একটা এস অরবিটাল, দুইটা এস অরবিটাল যদি এ সামনের দিকে যায়, এ সামনের দিকে যায় এবং একটা আরেকটার সাথে এরকম ওভারল্যাপ করে, এই ওভারল্যাপ একটা আরেকটার উপরে উঠে শক্তিশালী বন্ধন তৈরি করা, এটাকে বলা হচ্ছে অধিক্রমণ। তো এটাকে ভাষায় কিভাবে লিখবো আমরা? সমযোজী বন্ধন গঠনের সময় দুটি পরমাণুর অরবিটাল ইলেকট্রন মেঘ, অরবিটালের যে ইলেকট্রন মেঘ, এরা একীভূত হয়ে উভয়ের পারমাণবিক নিউক্লিয়াসের মাঝামাঝি সাধারণ ইলেকট্রন মেঘ যদি তৈরি করে, তখন সেটাকে আমরা অধিক্রমণ বলি। তাহলে এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে তুমি লিখতে পারো যে সমযোজী বন্ধন গঠনের সময় দুটি পরমাণুর অরবিটালের ইলেকট্রন মেঘ একটা আরেকটার উপরে যে যদি সাধারণ ইলেকট্রন মেঘ গঠন করে বা পরস্পর ওভারল্যাপ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অধিক্রমণ। সুন্দর না? সুন্দর জিনিস। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রির কনসেপ্ট। পরে আসো, পরে বলছে পোলার যৌগ কাকে বলে। পোলার মানে কি? প্লাস মাইনাস। তো যে সমস্ত সমযোজী যৌগ ডাইপোল সৃষ্টি করে তাদেরকে আমরা পোলার বলি। যেমন পানি, হাইড্রোজেন ফ্লুরাইড, এগুলো ডাইপোল সৃষ্টি করে, এজন্য এগুলোকে আমরা কি বলি? পোলার বলি। পানি কিভাবে? পানিতে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এরকম থাকে, এই অক্সিজেন ইলেকট্রনকে টেনে নিয়ে মাইনাস, এই হাইড্রোজেন প্লাসে পরিণত হয়, এই হাইড্রোজেন প্লাসে পরিণত হয়, ডাইপোল। হাইড্রোজেন ফ্লোরাইড যদি নাও, ফ্লোরিন ইলেকট্রনকে টেনে নিয়ে মাইনাস, হাইড্রোজেন প্লাস। সো এই জায়গাতে আমাদের প্লাস মাইনাসে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ডাইপোলের ব্যাপার বা পোলার যৌগের ব্যাপার। পরে বলছে ক্ষার ধাতু কাকে বলে। যে সমস্ত ধাতুর পারমাণবিক আয়তন অপেক্ষাকৃত কম এবং যাদের বন্ধন শক্তি তুলনামূলক কম হওয়ায় ছুরি দিয়ে কাটা যায়, তাদেরকে আমরা ক্ষার ধাতু বলি। তো আমরা সুন্দর করে এটাও লিখতে পারি, আবার এরকম লিখতে পারি, পর্যায় সারণীর গ্রুপ 1 নম্বরের যে সমস্ত মৌল আছে তাদেরকে আমরা ক্ষার ধাতু বলি। এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড গঠন করে। যেমন দেখো ক্ষারীয় অক্সাইড কিভাবে গঠন করবে? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড গঠন করছে, তাই না? পটাশিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, এগুলো সব ক্ষার ধাতু। তো এগুলো হচ্ছে ক্ষার ধাতু, এগুলোর ব্যাপারে আমরা জানি। পর্যায় সারণীর গ্রুপ 1 নম্বরে যে সমস্ত মৌলগুলো আছে, শুধু একটা লাইন লিখলেও হবে। পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলোকে আমরা ক্ষার ধাতু বলি। এইটুকু লিখলেও হবে। পরে আসো, পরে বলছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি? আন্ত মানে কি? আন্ত মানে বাইরে, অন্ত মানে নিজের ভিতর, আন্ত মানে বাইরে। সো দুইটি ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন গঠন হয়, তখন সেটাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। তাহলে কি? দুইটি ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন হলে তখন সেটাকে আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলি। আর অন্ত কখন? একটি যৌগের মধ্যেই যদি দুইটি পরমাণুর মাঝখানে হাইড্রোজেন বন্ধন গঠন হয়, তখন সেটাকে আমরা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলি। পরে বলছে দেখো পোলারিটি কি? আমরা দেখছি যে সমযোজী যৌগের অণুতে ডাইপোল সৃষ্টি হওয়াকে পোলারিটি বলে। পরে বলছে কি আয়নীকরণ শক্তি কি? তো আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আয়নে পরিণত করা। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনকে টানা, আর আয়নীকরণ মানে আয়নের রূপান্তর করা। তো ধরো সোডিয়াম, এ কোনো আয়ন না, একটা স্বাভাবিক যৌগ। এখান থেকে তুমি যদি একটা ইলেকট্রন বের করে নিয়ে সোডিয়াম প্লাসে রূপান্তর করো। তুমি ধরো ম্যাগনেসিয়াম নিলা, ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে রূপান্তর করলা। তো ইলেকট্রন বের করে দিয়ে আয়নে রূপান্তর করা, এইটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে? এখন এখানেও সেম কাহিনী ঘটবে। তোমাকে যদি আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিতে হয়, তাহলে ইলেকট্রন বের করতে গেলে গ্যাসীয় অবস্থায় আনতে হবে। গ্যাসীয় অবস্থায় না আনে তুমি ইলেকট্রনকে বের করতে পারবা না। তো সেই জন্য আমাদের গ্যাসীয় অবস্থায় এই সোডিয়াম বা যে কোনো যৌগ যেগুলো আছে, এগুলোকে আমরা 1 মোল নিব। তো গ্যাসীয় অবস্থায় 1 মোল যৌগ থেকে ইলেকট্রন কয়টা করে বের করব? একটা একটা করে ইলেকট্রন বের করে 1 মোল ধনাত্মক আয়নে রূপান্তর করার সময় বাইরে থেকে যেই পরিমাণ শক্তি দিতে হয়, কারণ কি এখন আমি ইলেকট্রন বের করতে চাচ্ছি,
অলরেডি ওর কাছে ইলেকট্রন আছে, ও শক্তি দিয়ে ধরে রাখছে, ওখান থেকে বের করতে চাইলে বাইরে থেকে শক্তি দিতে হবে। তো বাইরে থেকে যেই পরিমাণ শক্তি দিতে হয় সেই পরিমাণ শক্তি আমরা সেই পরিমাণ শক্তিকে আমরা বলি হচ্ছে আয়নীকরণ শক্তি, ঠিক আছে, আয়নীকরণ শক্তি। তাহলে আমার বাইরে থেকে শক্তি দিতে হয়, বাইরে থেকে যেই পরিমাণ শক্তি দিতে হয় সেটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। তো এই যে এইটার মান সবসময় ধনাত্মক হয়। ওকে, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি, ক্লিয়ার, আয়নীকরণ শক্তির ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, পরে বলছে sp2 সংকরায়ন কাকে বলে? sp2 সংকরায়ন মানে হচ্ছে একটি s এবং একটি p অরবিটাল, আবার বলি একটি s এবং একটি p অরবিটাল, একটি s এবং দুইটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তিনটি অরবিটাল গঠন করাকে sp2 সংকরায়ন বলে। আবার বলি একটি s এবং দুইটি p অরবিটাল, ভিন্ন ভিন্ন শক্তির একটি s এবং দুইটি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তিনটি সমান অরবিটালের বা সমান আকৃতির অরবিটালে রূপান্তর হওয়াকে sp2 সংকরায়ন বলে। তাহলে এখানে বেসিক কনসেপ্ট হচ্ছে একটা s অরবিটাল আছে আর দুইটা p অরবিটাল আছে, এইটা আর এই দুইটা পরস্পর ভিন্ন ভিন্ন আকৃতির অরবিটাল, এদের শক্তি আলাদা আলাদা, বাট এরা যখন মিশ্রিত হয়ে sp2 গঠন করবে তখন এইটা আসলে একটা অরবিটাল বোঝায়, আরো একটা sp2 গঠন করবে, আরো একটা sp2 গঠন করবে, সো সমশক্তি সম্পন্ন এবং সমান আকৃতির তিনটা অরবিটাল হয়ে যাবে তখন, এইটাকে আমরা বলবো হচ্ছে সংকরায়ন। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো সমযোজী ব্যাসার্ধ কাকে বলে? দেখছি আমরা যে সমযোজী ব্যাসার্ধ হচ্ছে দুইটা সমযোজী যৌগের যৌগ দিয়ে যদি হচ্ছে, খেয়াল করো বোঝানো মানে একদম ক্লিয়ারলি বোঝায়। ধরো এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন, এই ক্লোরিনের এই হচ্ছে তার আকৃতি, পাশে আরেকটা ক্লোরিন যখন নিবা এই হবে তার আকৃতি। এখন চিন্তা করো তো এই ক্লোরিনের সেন্টার থেকে এই ক্লোরিনের সেন্টার পর্যন্ত মধ্যবর্তী একটা দূরত্ব আছে না, একটা দূরত্ব আছে, ক্লোরিনের সেন্টার থেকে ক্লোরিনের সেন্টার পর্যন্ত একটা দূরত্ব আছে। এই টোটাল দূরত্ব যেটা আছে এটাকে যদি আমি ডি ধরি, এই ডি কে অর্ধেক করলে যেই দূরত্ব পাওয়া যায়, মধ্যবর্তী দূরত্ব, এই ডি কে অর্ধেক করলে যেই দূরত্ব পাওয়া যায় সেটা আমার এই মাঝখান বরাবর দূরত্ব প্রকাশ করে না? এই মাঝখান বরাবর দূরত্ব যেটা আসবে এইটাই হচ্ছে আমার সমযোজী ব্যাসার্ধ। আবার বলি একটা সমযোজী যৌগ আর একটা সমযোজী যৌগ পরস্পর যদি সমযোজী বন্ধন গঠন করে, এখন তুমি যদি একটা থেকে আরেকটার মধ্যবর্তী দূরত্ব কাউন্ট করো তাহলে এটা হচ্ছে মধ্যবর্তী টোটাল দূরত্ব। এই টোটাল দূরত্বকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এই বরাবর দূরত্ব পাচ্ছ। সো এখান থেকে এইটুকুর যে দূরত্ব d/2, এখান থেকে এইটুকুর যে দূরত্ব d/2, এটাই হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখান থেকে আমরা মধ্যবর্তী দূরত্বকে সমযোজী ব্যাসার্ধ বলতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার বলছে দেখো ফাজানের নীতি লিখো। তো ফাজানের নীতি কি? ফাজানের নীতি হচ্ছে পোলায়নের নীতি। তো ফাজানের নীতি অনুসারে যে যৌগে, ফাজানের নীতিতে কি কি ছিল ওই যে ওইগুলা লিখবা, যে ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার যত ছোট তত বেশি তোমার সমযোজী হবে যৌগ, অ্যানায়নের আকার যত বড় তত বেশি সমযোজী হবে যৌগ। তারপরে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি তত বেশি সমযোজী, এবং ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করলে তত বেশি সমযোজী। সো এই যে চারটা বৈশিষ্ট্য লিখবা এবং এখানে সমযোজী কথাটা লাগাই দিবা। ওকে, সো এটা হচ্ছে ফাজানের নীতি। হুবহু বই থেকে 4টা পয়েন্ট ধরবা, এরা যেভাবে লিখছে সেভাবে না করে 4টা পয়েন্ট ধরে করবা। এবার বলছে দেখো লিগ্যান্ড কাকে বলে? জটিল যৌগের অবস্থান্তর ধাতুর কেন্দ্রীয় পরমাণুর সাথে যে সমস্ত পরমাণু বা আয়ন সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে আমরা লিগ্যান্ড বলি। তো ব্যাপার হচ্ছে এরকম, ধরো এটা একটা আয়রন যৌগ, এই আয়রন যৌগের ডি অরবিটাল ফাঁকা, এই ফাঁকা ডি অরবিটালে যদি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য অ্যামোনিয়া বসাতে পারি, এখান থেকে একটা অ্যামোনিয়া বসাইলাম, এখান থেকে একটা অ্যামোনিয়া বসাইলাম, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কেন্দ্রীয় পরমাণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের জন্য যে সমস্ত পরমাণু বা যৌগমূলক যুক্ত হয় বা যৌগমূলক যুক্ত হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। তো এখানে সেটাই বলছে জটিল যৌগ গঠনের সময় অবস্থান্তর ধাতুর কেন্দ্রীয় পরমাণুর সাথে যে সমস্ত পরমাণু বা আয়ন সন্নিবেশ বন্ধন গঠন করে তাদেরকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। এখানে সন্নিবেশ বন্ধনটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আসলে লিগ্যান্ডকে তোমার সংজ্ঞায়িত করে। সো লিগ্যান্ডে সন্নিবেশ কথাটা না দিলে তুমি লিগ্যান্ডের সংজ্ঞা কারেক্ট দাও নাই। তো 27টা ছিল হচ্ছে আমাদের ক, এই 27টার ভিতরেই তুমি টোটাল কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এই 27টার ভিতরেই তুমি কমন পাবা, মোর দেন এনাফ। সো এই পর্যন্ত যারা করছো তারা হচ্ছে যে অ্যাডমিশনের কোন কোন বিষয়গুলোতে হেল্প লাগবে ভাইয়ের কাছে জানায়ও। আর অ্যাডমিশনে
তোমার হচ্ছে যে মিল্টন ভাইয়ার যেই সার্ভিসগুলো থাকবে সেগুলো যদি তোমার পছন্দ হয় অবশ্যই নিবা, কোনো সমস্যা নেই। এগুলা সম্পর্কে বিস্তারিত আরো কথা বলবো, ক্লাসে এগুলা বলতে আসলে ভালো লাগে না। এখন আমরা পরের কোশ্চেনগুলো দেখবো। পরের কোশ্চেন হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন। খ নম্বরে আমরা একটু স্লো যাব, কারণ হচ্ছে খ নাম্বার কনসেপচুয়াল কোশ্চেন, তো প্রত্যেকটা আমাদের বুঝতে হবে, ভালো করে শিখতে হবে, তারপরে আমাদের ধীরে ধীরে যেতে হবে। তো খ নম্বর কোশ্চেনগুলো আমরা এখন একটা একটা করে দেখব। প্রথমে আসো, খ নম্বর প্রথম কোশ্চেনটা বলছে যে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? তো আমরা জানি ইলেকট্রন আসক্তির যে মান স্বাভাবিকভাবে সেটা ঋণাত্মক হয়। ইলেকট্রন আসক্তির যে মান স্বাভাবিকভাবে সেটা ঋণাত্মক হয়, কিন্তু এখানে ধনাত্মক হচ্ছে কোনটা? দ্বিতীয়টা ধনাত্মক কেন? এইটা আমাদের প্রশ্ন করছে। তো ইলেকট্রন আসক্তি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা নর্মাল অক্সিজেনের কথা চিন্তা করো। এই নর্মাল অক্সিজেন ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে মাইনাসে রূপান্তর হবে। তো একটা ইলেকট্রন সে প্রথমে টেনে নিয়ে সে মাইনাসে রূপান্তর হয়ে, খেয়াল করো, সে এখন অক্সিজেন মাইনাস আয়নে রূপান্তর হয়ে গেছে। কি হয়েছে? অক্সিজেন মাইনাস আয়নে রূপান্তর হয়ে গেছে। তো এখন এই যে অক্সিজেন মাইনাস আয়নে রূপান্তর হয়ে গেছে, প্রথম ইলেকট্রনটা সে যখন নিজের দিকে টেনে নিয়ে মাইনাস আয়নে রূপান্তর হচ্ছে, বাইরে থেকে একটা এক্সট্রা ইলেকট্রন অক্সিজেন তার বহিস্থ অরবিটালে বসাচ্ছে, তখন কিন্তু সে শক্তি নির্গত করছে। শক্তি নির্গত করলে সেই ইলেকট্রন সেই যে এনার্জি, ওটা হচ্ছে ঋণাত্মক এনার্জি। ঠিক আছে, সেটা হচ্ছে ঋণাত্মক এনার্জি, ডেল এইচ এর মান ঋণাত্মক। এবার যখন সে অলরেডি মাইনাস হয়ে গেছে, বাইরে থেকে আরেকটা ইলেকট্রনকে সে যদি গ্রহণ করতে চায়, তখন যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এক্সিস্টিং ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন পরস্পর বিকর্ষণ করে। তখন শক্তি নির্গত না হয়ে এই ইলেকট্রনটাকে এখানে এসে যখন আমি বসাইতে যাব, মানে 2 মাইনাসে রূপান্তর করতে যাব, এইটাকে যখন আমি এখানে বসাইতে যাব, তখন আমার বাইরে থেকে আবার বেশি শক্তি দেয়া লাগবে। তখন আমি আর নর্মালি বসাইতে পারবো না, বিকজ অলরেডি একটা ইলেকট্রন বসে সে নেগেটিভে রূপান্তর হয়ে আছে। সো আমি যখন আরেকটা ইলেকট্রন এখানে বসাইতে যাব, তখন আমার বাইরে থেকে শক্তি দেয়া লাগবে। প্রথমে কিন্তু শক্তি দেয়া লাগে নাই, নির্গত হইছে, বাট দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে আমার শক্তি দেয়া লাগবে। যখন শক্তি দেয়া লাগবে, তখন আমার অটোমেটিক এখানে শক্তি হচ্ছে ধনাত্মক। তো দেখো, তাহলে এই কথাটা এখানে সুন্দর করে লেখা আছে যে কোন মৌলের 1 মোল ঋণাত্মক চার্জ বিশিষ্ট মৌলের একটি ইলেকট্রন সংযোগের ফলে নির্গমন মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। প্রথমে আমাদের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির কথা বলছে। প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের বেসিক্যালি ইয়াটা ঋণাত্মক হয়, বাট দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের ইলেকট্রনটা আনতে বাইরে থেকে কিছু পরিমাণ কাজ করতে হয়, যেটার কারণে আমাদের এটা ধনাত্মক হয়। ঠিক আছে, সো এই অংশের যেই ব্যাখ্যাটা আছে, আমি যেই কথাটা বললাম, এই কথাটাই সুন্দর করে এখানে ব্যাখ্যা লেখা আছে। তুমি চাইলে আমার মতো করে নিজের ভাষায় লিখতে পারো, আবার চাইলে তুমি এখানে যেটা আছে এটা পড়ে এভাবেও লিখতে পারো। আপ টু ইউ, তোমার উপর, তুমি কি করতে চাও। পরে বলছে দেখো, সাধারণ অবস্থায় সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2+ গঠিত হয় না কেন? এবার দেখো, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা আগে দেখাবা। 1s2 2s2 2p6, তারপরে 3s1। তো সোডিয়ামের বহিস্থ অরবিটালে একটি ইলেকট্রন থাকে, বহিস্থ 3 নম্বর অরবিটাল একটি ইলেকট্রন থাকে। ফলে এইটাকে যদি আমি সোডিয়াম প্লাসে রূপান্তর করতে চাই, সোডিয়াম প্লাসে রূপান্তর করতে গেলে এখান থেকে অনায়াসে একটি ইলেকট্রন অপসারণ করে সোডিয়াম প্লাসে রূপান্তর করা যায়। মানে এই বহিস্থ অরবিটাল থেকে একটি ইলেকট্রন খুব কম শক্তি ব্যবহার করেই রূপান্তর করা যায়। কিন্তু তুমি যদি এখান থেকে আরেকটা ইলেকট্রন বের করে সোডিয়াম 2+ রূপান্তর করতে চাও, তখন তোমার এই 2+ এর ইলেকট্রনটা বের করতে হবে 2p6 থেকে। বাট 2p6 অলরেডি একটা তোমার ইনার্ট গ্যাসের কাঠামো, নিয়নের কাঠামো। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যে একটা স্টেবল অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় আছে। ফলে স্থিতিশীল অবস্থায় থাকলে এখান থেকে ইলেকট্রন বের করতে অধিক শক্তির প্রয়োজন হবে। কথাটা কি? অধিক শক্তির প্রয়োজন হবে। সেই অধিক শক্তি তুমি সাপ্লাই করতে পারবা না। ফলে সোডিয়াম 2+ এইটাতে রূপান্তর করা বাস্তবিকভাবে কঠিন, বিকজ এত শক্তি আমরা দিতে পারবো না। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কাহিনী। তাহলে সোডিয়াম প্লাস গঠন হলেও সোডিয়াম 2+ গঠন হয় না। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে আসো, এটা একটু পড়ো, এটা রিডিং পড়ো, বেসিকটা বলে দিছি। পরে বলছে দেখো, পানি একটি পোলার যৌগ কেন? ব্যাখ্যা করো। পানি একটি পোলার যৌগ কেন? এখানে আমাদের হাইড্রোজেন বন্ধন দিয়ে ব্যাখ্যা করতে হবে। প্রথমে তুমি এটা ব্যাখ্যা করার জন্য পানির ক্ষেত্রে পানির স্ট্রাকচার আঁকাবা। একে বলবা পানিতে হাইড্রোজেন বিদ্যমান এবং অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন বিদ্যমান।
যেখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। ফলে অক্সিজেন এবং হাইড্রোজেন যে বন্ধন তৈরি করে সেই বন্ধনের মাঝখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল ইএন 3.5 মাইনাস 2.1 মানে 1.4। 1.4 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলে যে কোনো একটি যৌগ পোলারিটি সৃষ্টি করে, মানে সে পোলার তৈরি হয়, অর্থাৎ এক সাইড প্লাস এক সাইড মাইনাসে রূপান্তর হয়, এক সাইড প্লাস এক সাইড মাইনাসে রূপান্তর হয়। দ্যাটস ইট। সো এইভাবে আমরা পানি একটি পোলার যৌগ তৈরি করলো। আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো সোডিয়াম প্লাস আয়ন এর চেয়ে ম্যাগনেসিয়াম 2+ আয়নের গলনাঙ্কের মান কম কেন? খেয়াল করো, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, খেয়াল করো সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কম। তো আমরা জানি যে আয়নিক তার গলনাঙ্ক বেশি, যে সমযোজী তার গলনাঙ্ক কম। তো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি মানে এ হচ্ছে আয়নিক, এর গলনাঙ্ক কম মানে এ হচ্ছে সমযোজী। তাহলে আমরা এখানে প্রকাশ করতে হবে। এখন সমযোজী এবং আয়নিক প্রকাশ করার জন্য তুমি চিন্তা করবা কিভাবে? ফাজানের নীতি দিয়ে চিন্তা করবা। ফাজানের নীতির জন্য এখানে কমন আয়নটা আগে বাদ দিবা। কমন আয়ন বাদ দিলে দেখো এখানে সোডিয়াম প্লাস থাকে, এখানে ম্যাগনেসিয়াম 2+ থাকে। তো তুমি প্রথমে এভাবে লিখবা যে সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি মানে সোডিয়াম ক্লোরাইড আয়নিক, ম্যাগনেসিয়াম 2+ এর গলনাঙ্ক কম মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক কম মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে সমযোজী হিসেবে কাজ করে। সমযোজী এবং আয়নিক যৌগ এটা যাচাই করার জন্য আমরা ফাজানের নীতি প্রয়োগ করব। ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার যত ছোট তত বেশি সমযোজী, ক্যাটায়নের আকার যত ছোট তত বেশি সমযোজী। তো এখানে আমাদের ক্যাটায়ন হিসেবে সোডিয়াম প্লাস আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন আছে। আমরা জানি সোডিয়াম প্লাস আয়নের আকার বড়, ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকার ছোট। তো ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকার ছোট, সোডিয়াম প্লাস আয়নের আকার বড়, তাহলে ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকার ছোট হয়, ম্যাগনেসিয়াম 2+ আয়ন অধিক সমযোজী। ফলে ম্যাগনেসিয়াম 2+ দিয়ে গঠিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কম, কারণ কি সমযোজী বেশি, গলনাঙ্ক কম। এইভাবে তুমি ফাজানের নীতি ব্যবহার করে সুন্দর মতো এটাকে এক্সপ্লেইন করতে পারবা। আমার পদ্ধতিটা ফলো করো, তুমি যতটা তোমার বেসিক ক্লিয়ারিটি আছে সেটা দিয়ে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ লিখো। তোমার যে বেসিক ক্লিয়ারিটি আছে মাথার ভিতরে সেটা দিয়ে তুমি ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ লিখো, নাথিং এলস। তোমাকে গাদা গাদা এভাবে বইয়ের মতো মুখস্থ তথ্য লেখা লাগবে না, তুমি বুঝো, ভেঙে ভেঙে লিখো। আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝে বুঝে লিখি সবসময়, এবং এভাবে লিখলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। পরে আসো, পরে বলছে দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? তো খেয়াল করো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক এটা যাচাই করার জন্য প্রথমে তুমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাবা। দেখানোর পরে বলবা যে ম্যাগনেসিয়ামের বহিস্থ অরবিটাল এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকে এবং সেই 2টা ইলেকট্রনই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পূর্ণ অবস্থায় থাকে। ফলে এটা অধিক স্থিতিশীলতা লাভ করে। এই অধিক স্থিতিশীলতার জন্য এখান থেকে শক্তি নির্গত হওয়ার পরিবর্তে বিকর্ষণের দরুন বল প্রয়োগ করে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়। ঠিক আছে, মানে এই যে বহিস্থ অরবিটালে অলরেডি 2টা ইলেকট্রন আছে, ফলে আমরা যদি এখন এখান থেকে ইলেকট্রন বের করতে চাই তাহলে শক্তি নির্গত হওয়ার পরিবর্তে বা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি বাইরে থেকে ইলেকট্রন দিতে হবে। তো এর বহিস্থ অরবিটালে যেহেতু 2টা ইলেকট্রন আছে, বাইরে থেকে ইলেকট্রন যখন তুমি দিতে যাবা তখন শক্তি নির্গত হওয়ার পরিবর্তে এখানে বিকর্ষণ বল কাজ করবে, করে এই জায়গাতে তোমার শক্তি ধনাত্মক হয়ে যাবে। ওকে, সো এইটা যে বেসিক ব্যাখ্যাটা, এটা একবার দুইবার রিডিং দিলেই পারবে। এর বেসিকটা আমি কিন্তু আগের কোশ্চেনে দেখাই দিচ্ছি তোমাকে, একদম ইজি, চমৎকার ভাবে তুমি এটা সুন্দর করে ফেলতে পারবা। ওকে, তো চলো, চমৎকার ভাবে তুমি এটা সুন্দর করে ফেলতে পারো, মানে কত সুন্দর বাংলা, প্রথমে চমৎকার তারপর সুন্দর। মিল্টন তুমি বাংলা সাহিত্যে কেন পড়ো নাই? পরে আসো, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড আয়নিক প্রকৃতির হলেও অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী কেন? সেম আগের কোশ্চেন, একটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ফ্লুরাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে একজন আয়নিক একজন সমযোজী বলেই দিছে। তো আমরা বলবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ফ্লুরাইডের ভিতরে কে আয়নিক কে সমযোজী এটা যাচাই করার জন্য আমরা ফাজানের নীতি ব্যবহার করি। ফাজানের নীতি অনুসারে আমরা এখানে কমন আয়নটা বাদ দিব, দিলে আমরা এখানে ফ্লোরিন মাইনাস এবং ক্লোরিন মাইনাস আয়ন পাই। তো ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি, যে অ্যানায়নের আকার যত বড় সে তত বেশি সমযোজী।
অ্যানায়নের আকার যত বড় সে তত বেশি সমযোজী। তো এখানে আমাদের ক্লোরিনের আকার বড় এবং ফ্লোরিনের আকার ছোট, ফলে ক্লোরিন সমযোজী এবং ফ্লোরিন হচ্ছে আয়নিক। ফলে আমাদের ফ্লোরিন দিয়ে গঠিত যৌগ অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আয়নিক এবং ক্লোরিন দিয়ে গঠিত যৌগ অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজীর মতো আচরণ করে। একদম বেসিক ফাজানের নীতি আন্ডারস্ট্যান্ড করবা, সেই হিসাবে ভেঙে ভেঙে নিজের মতো করে লিখবা। পরে আসো, পরে বলতে দেখো আয়রন 2+, আয়রন 3+ আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? কোনটি বেশি সুস্থিত? আয়রন 2+ এবং আয়রন 3+ দুইটা আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? কে বেশি সুস্থিত? কে বেশি সুস্থিত? তো এর ভিতরে কে বেশি সুস্থিত এটা দেখার জন্য 2+ এবং 3+ এর বেসিক ইলেকট্রন বিন্যাস করতে হবে। প্রথমে আমরা আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করলাম, করে দেখতে পাচ্ছি এই পর্যন্ত 3s2 3p6 18টা ইলেকট্রন। ওকে, 18টার পরে খেয়াল করো, 18টার পরে 3d6 এ গেলে 18 6 24 আর 2+ চলে যাওয়া মানে দুইটা ইলেকট্রন চলে গেছে মানে 26। মানে আয়রন 2+ এর ক্ষেত্রে 3d তে 6টা ইলেকট্রন থাকে, আয়রন 3+ এর ক্ষেত্রে সেম ইলেকট্রন বিন্যাস 3d তে 5টা থাকে। তাহলে একটা দেখো 3d তে 6টা, আরেকটা দেখো 3d তে 5টা। তো 3d তে যদি আমার 6টা ইলেকট্রন থাকে আর 3d তে যদি 5টা ইলেকট্রন থাকে, কে বেশি সুস্থিত বলো তো? আমরা জানি কোন একটি অরবিটাল যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে সে বেশি সুস্থিত। তাহলে দেখো আয়রন 2+ এর চেয়ে আয়রন 3+ এ যেহেতু 3d তে 5টা ইলেকট্রন আছে এবং সেটি অর্ধপূর্ণ বা সুস্থিত অবস্থা অর্জন করছে, তাহলে আয়রন 3+ বেশি সুস্থিত না? একদম সিম্পল ব্যাখ্যা, দুইটার ইলেকট্রন বিন্যাস দেখাবা, তারপরে 3d5 এবং 3d6 এর ভিতর 3d5 অর্ধপূর্ণ হয় বেশি সুস্থিত এটা ব্যাখ্যা করবা, করার পরে বলবা যে আয়রন 3+ অধিক সুস্থিত এই ক্ষেত্রে। ক্লিয়ার হইছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরে বলতে দেখো কক্ষ তাপমাত্রায় পানি তরল হলেও H2S গ্যাস। কক্ষ তাপমাত্রায় পানি তরল হলেও H2S গ্যাস। সো পানি তরল H2S গ্যাস কেন? খেয়াল করো পানির ক্ষেত্রে H2O, এই যে পানির ক্ষেত্রে হাইড্রোজেন বিদ্যমান, অক্সিজেন বিদ্যমান। হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন দেওয়ার জন্য প্রথম শর্ত, অক্সিজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, ফলে এখানে এ ডেল প্লাস এ ডেল মাইনাসে রূপান্তর করে, তাই না? ফলে কি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন পানিতে তোমার হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে। আরেকটা পানি নাও, আরেকটা পানির অণু যদি তুমি নাও, তাহলে এই জায়গাতে হাইড্রোজেন বন্ধন অনায়াসে ক্রিয়েট হয়। এই জায়গাতে তুমি যদি এখানে হাইড্রোজেন নাও, এখানে অক্সিজেন নাও, দেখো এই জায়গাতে অনায়াসে হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়। এই দেখো এই জায়গাতে অনায়াসে কি হয়, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। এই জায়গাতে অনায়াসে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে পানিতে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হওয়ার যাবতীয় ম্যাটেরিয়াল থাকার কারণে পানি হাইড্রোজেন বন্ধন দেখায়। তো তুমি ব্যাখ্যা দিবা পানি কেন হাইড্রোজেন বন্ধন দেখায়, আর সালফিউরিক H2S কেন হাইড্রোজেন বন্ধন দেখায় না? কারণ H2S এ সালফার আছে, সালফার অধিক তড়িৎ ঋণাত্মক মৌল না। হাইড্রোজেন বন্ধন দেখানোর জন্য অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন থাকতে হবে এবং আকার ছোট হতে হবে। এই তিনটারই আকার ছোট এবং অধিক তড়িৎ ঋণাত্মক, ফলে এরা হাইড্রোজেন বন্ধন দেখায় আরও হাইড্রোজেন বন্ধন দেখায় না। ফলে এ হচ্ছে তরল হয়, আরও হাইড্রোজেন বন্ধন না দেখানোর কারণে ও হয়ে যায় গ্যাসীয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তো আমাদের 8 নম্বর কোশ্চেন ক্লিয়ার। পরে আসো, ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কেন? ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল এইটা। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0। তা আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। সেই হিসাব অনুযায়ী পর্যায় সারণীর সর্বডানে সর্ব উপরে যেই মৌলটি অবস্থান করবে সে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হবে। আর পর্যায় সারণীর সর্ববামে, দেখো চিন্তা করো, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তাহলে বাম থেকে ডানে যে বাড়তে বাড়তে এখানে সবচেয়ে বেশি বাড়বে, আর কমতে 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 এখানে সবচেয়ে বেশি কমবে। তো সবচেয়ে বেশি কম হচ্ছে এই কোণায়, আর সবচেয়ে বেশি বেশি হচ্ছে এই কোণায়। এই কোণাতে থাকে হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিন সবচেয়ে ডানে এবং সবার উপরে থাকার কারণে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটা ছাড়াও আরেকটা কারণ আছে, ফ্লোরিনের আকার ছোট হওয়ায় বহিস্থ অরবিটালের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল সবচেয়ে বেশি, ফলে ফ্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। তাহলে আমরা এখানে বলতে পারি যে পর্যায় সারণীর সবচেয়ে ডানে এবং সবার উপরে থাকে, শুধু এটাই না, ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, ফলে এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এবং এটা পাউলিং স্কেলে কত, 4.0। এইটুক ব্যাখ্যা সুন্দর মতো লিখতে পারলে ফ্লোরিনের সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কেন হয়ে গেল। দেখো এটা বহুতবার আসছে, সো এইটা যেহেতু এতবার আসছে,
কোনোভাবেই এটা মিস করা যাবে না। ওকে, আশা করি ক্লিয়ার। পরে বলতে দেখো SNO একটি উভধর্মী অক্সাইড কেন? SNO একটা উভধর্মী অক্সাইড। SNO উভধর্মী অক্সাইড বিকজ, ভালো করে বোঝার চেষ্টা করবা, SNO উভধর্মী অক্সাইড কেন? কারণ SNO এটার ক্ষেত্রে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, SNO এটার ক্ষেত্রে SNO বা টিন অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। তো আমরা জানি যে সমস্ত অক্সাইড ধর্মীয় যৌগ অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। SNO প্রথমে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, অ্যাসিডের সাথে দেখো HCl এর সাথে বিক্রিয়া করলে SnCl2 এবং পানি তৈরি করে, SnCl2 এবং পানি তৈরি করে। তাহলে দেখো এ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করলো, তার মানে ক্ষার হিসেবে কাজ করছে। এই সেম SNO ক্ষারের সাথে বিক্রিয়া করে দেখো লবণ পানি তৈরি করছে, তার মানে অ্যাসিড হিসেবে কাজ করছে। এবার বলবা ভাই এই যৌগটা কেমনে তৈরি হলো, এটা তো চিনলাম না। দেখো SNO এই জায়গাতে টিনের জারণমান কত ছিল? +2 না? টিনের জারণমান কত ছিল? +2। তো খেয়াল করো এই জায়গাতে এই অক্সিজেনের জারণমান -4, সোডিয়ামের জারণমান +2, টিনের জারণমান +2। তো দেখো তো +2 +2 +4 -4 কে নিউট্রালাইজ করে টোটাল মিলে 0 তৈরি করতে পারে কিনা? +2 +2 -4 +2 +2 -4 0 করতে পারে কিনা? সো 0, খেয়াল করো 0। ওকে, সো SNO সোডিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে Na2SnO2 তৈরি করে, যেটা একটি তোমার হচ্ছে লবণ। তাহলে এভাবে যেহেতু আমাদের টিন অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতেছে, তখন এটাকে আমরা উভধর্মী অক্সাইড বলতে পারবো। এই প্রশ্নটা যদি আসে তাহলে লিখতে গেলে ডেফিনেটলি এই বিক্রিয়া এবং এই বিক্রিয়া দুইটাই দেখাতে হবে, আর উপরে আমাদের উভধর্মী অক্সাইডের সংজ্ঞা দিতে হবে। ক্লিয়ার? পরে আসো আয়রন ক্লোরাইডের গলনাঙ্ক ফেরাস ক্লোরাইডের গলনাঙ্ক ফেরিক ক্লোরাইড অপেক্ষা বেশি কেন? তাহলে এর গলনাঙ্ক বেশি, এর গলনাঙ্ক কম, তার মানে এ আয়নিক আর এ কি? এ হচ্ছে সমযোজী। গলনাঙ্ক কম হওয়া মানে কি? সমযোজী। তাহলে এ সমযোজী, এ আয়নিক, দুইটা কেন? তোমরা যারা যারা বেসিক ক্লাসে আমার কাছ থেকে ফাজানের নীতি শিখো নাই, তোমরা একটু মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপর আমার যে বেসিক ক্লাসটা দেয়া আছে ওইটা করো। ওইটা করলে ওখানে আমার ফাজানের নীতি একদম ঠিকঠাক মতো A to Z বুঝাই দেয়া আছে, ওইটা করলেই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ফাজানের নীতিটা কইরা আসো, আশা করি বুঝতে পারছো। ফাজানের নীতিটা কইরা আসো, প্যারা নাই। এবার পরে আসো যে আয়রন ক্লোরাইডের গলনাঙ্ক, আয়রন এই FeCl2 এর গলনাঙ্ক FeCl3 অপেক্ষা বেশি কেন? কিভাবে করবা? দেখো আয়রন ক্লোরাইডের গলনাঙ্ক, এটা থেকে এটা গলনাঙ্ক বেশি কেন এটা বুঝবো কিভাবে? ফাজানের নীতি দিয়ে। প্রথম কথা লিখবো যে আয়রন ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, এটা গলনাঙ্ক বেশি মানে এটা আয়নিক, এটা গলনাঙ্ক কম মানে এটা সমযোজী। আমরা জানি আয়নিক এবং সমযোজী এই দুইটা জিনিস নির্ধারণের জন্য আমাদের ফাজানের নীতি প্রয়োগ করতে হয়। ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার যত ছোট তত বেশি সে সমযোজী। তো আয়রন 2+ এবং আয়রন 3+ অপেক্ষা আয়রন 3+ এর আকার ছোট, আয়রন 2+ এর আকার বড়। আয়রন 3+ এর আকার ছোট হওয়ায় এর সমযোজী বেশি আর এর আয়নিক বেশি। ফলে এখানে আমাদের আয়রন 3+ বেশি সমযোজী হচ্ছে এবং এর গলনাঙ্ক কমে যাচ্ছে। এইভাবে তুমি সুন্দর মতো ব্যাখ্যা করবা। তুমি চার্জ দিয়েও ব্যাখ্যা করতে পারো। ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হয় তত বেশি সমযোজী হয়। তো একটা চার্জ 2, একটা চার্জ 3, তাহলে যেটা চার্জ বেশি সে বেশি সমযোজী, ফলে তার গলনাঙ্ক কম। এভাবেও তুমি বলতে পারো। তো তুমি যেভাবে কমফোর্টেবল ওভাবেই বলো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হইছে? আশা করি ক্লিয়ার হইছে। ওকে, তোমাদের একটা মার্কেটিং করি। হ্যাঁ, একটু দেখো। তোমরা ইয়াতে যাবা, গুগল ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যাবা, যে এখানে সার্চ দিবা বিদ্যার্থী, BIDDARTHI, স্পেলিংটা বলে দিলাম বিকজ আমি একটা কঠিন নাম দিয়ে ব্র্যান্ড তৈরি করছি যেটার স্পেলিং তোমরা জানো না, ফলে তোমরা অনেকে খুঁজে পাও না। তো এখানে সার্চ দিয়ে আসার পরে দেখো আমাদের ওয়েবসাইট পাবা। প্রথমেই ওয়েবসাইটের উপর ক্লিক করো, করে ঢুকে যাও। দেন এখানে তোমাদের সমস্ত ম্যাটেরিয়ালগুলো আমি এখানে ম্যাটেরিয়াল সেকশনে দিয়ে দিব। যেমন দেখো ফিজিক্সের দ্বিতীয় পত্রে সমস্ত ফর্মুলা একসাথে, এটা আমি এখানে দিয়ে দিছি। বুঝতে পারছো? সমস্ত ফর্মুলা একসাথে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই ফর্মুলা চলে আসবে। সো তোমাদের কেমিস্ট্রি এক্সামের ম্যাটেরিয়ালগুলো এখানে আমি আপলোড করে দিব। বুঝতে পারছো? এখানে আপলোড করে দিব, তোমরা চাইলে এখান থেকে নিতে পারবা। পাশাপাশি কোর্সেসের ভিতরে যে দেখো এখানে তোমাদের কোর্সেসগুলো অ্যাড থাকবে। যেমন দেখো আমাদের সেকেন্ড টাইম ব্যাচে প্রায় 280 জন মতো ভর্তি হয়েছে, তার ভিতরে 48 জন এখান থেকে কিনছে। আর এটা হচ্ছে গত বছরের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভের আর্কাইভ কোর্স।
তুমি যদি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলভ আর্কাইভ কোর্স কিনতে চাও তাহলে এটা থেকে কিনতে পারবা। তোমাদের আমি এবার আপডেটেড স্মার্ট বোর্ডে ক্লাস নিয়ে ভার্সিটি ক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3 সাবজেক্টের কোশ্চেন ব্যাংক সলিউশন আনতে চাচ্ছি, ঠিক আছে? এইটা সব হচ্ছে স্ক্রিন রেকর্ডে নেওয়া, পুরা উদ্ভাসের যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা আছে না, ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ এই কোর্সে করাই দেয়া আছে। সো এটা আর্কাইভ কোর্স, এই আর্কাইভ কোর্সটাকে আমি এইবার আপডেট করে তোমার হচ্ছে যে স্মার্ট বোর্ডে নিয়ে আনবো। আর পাশাপাশি তুমি যদি শুধু কেমিস্ট্রি পড়তে চাও আমার কাছে, বেসিক টু অ্যাডভান্স তুমি একদম শূন্য থেকে শুরু করে ভার্সিটি করার জন্য যা যা লাগে টু দা পয়েন্টে গুছাই নিতে চাও, তাহলে ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি 1.2 একটা কোর্স আছে। এইটার ফিজ হচ্ছে 1550 টাকা, বাট ক্লাস শুরু হওয়ার আগে তুমি 1399 টাকায় নিতে পারবা। এই ভিডিও যারা দেখতেছো তারা এই কোর্সের এখানে ভিতরে ঢুইকে এখানে কুপন কোড অপশন পাবা। হ্যাঁ, কুপন কোড অপশন পাবা। এই এনরোল নাওতে গেলে একটা অপশন আসবে কুপন কোড, এখানে MK30 ইউজ করো, এখানে MK30 ইউজ করো, অ্যাপ্লাই করলে তোমার এখানে ইয়া চলে আসবে, অলরেডি মানে সাথে সাথে ডিসকাউন্ট হয়ে যাবে। এখন প্রবলেম হইতেছে MK30 ইউজ করতে গেলে তোমার এখানে আবার লগ ইন করা লাগবে, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট অপশন এখানে থাকার কথা নিচে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে করি, আমার এই স্মার্ট বোর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করা নেই। সো যারা কেমিস্ট্রিতে আমার সাথে আগাইতে চাও মাস্ট এই কোর্সে জয়েন করবা। তোমাদের MK30 30% ডিসকাউন্টে তুমি কিন্তু 1000 টাকার নিচে ভর্তি হইতে পারতেছো, অনেক ভালো একটা সুযোগ। ওকে, সো অবশ্যই ভর্তি হয়ে যাও যারা যারা করতে চাচ্ছ ক্লাস। আমার আসলে এরকম মার্কেটিং করতে বা মার্কেটিং বলবো না, এভাবে তোমাদেরকে ভর্তি হও বলতে ভালো লাগে না, আমার ফ্রি পড়াইতেই বেশি ভালো লাগে। বাট কি করবো, পেট চালানোর জন্য তো একটু কোর্স বিক্রি করাই লাগবে, তাই না? টাকা পয়সা তোমরা যদি না দাও, না আসে, তাহলে তো সুন্দর জীবনযাপনও করা যাবে না। টাকা জীবনে বাঁচতে গেলে টাকা দরকার আছে, আর টাকা ইনকাম করতে গেলে মার্কেটিং করার দরকার আছে। সো এখন উপায় নেই, করলাম। পরে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড অণু সরল রৈখিক কেন? কার্বন ডাইঅক্সাইড অণু সরল রৈখিক কেন? কার্বন ডাইঅক্সাইড অণুর তুমি যদি বেসিক স্ট্রাকচার দেখো, কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বনের সাথে এক হাতে ডাবল বন্ড অক্সিজেন থাকে, আর এক হাতে ডাবল বন্ড অক্সিজেন থাকে। এখানে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তো সিগমা পাই এরকম যে স্ট্রাকচার পাচ্ছি, এটা হচ্ছে আমার বেসিক কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার, তাই না? এখন কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার এটা দেখার পরে তুমি যদি সংকরায়ন বের করো, সংকরায়ন বের করলে সংকরায়ন পাবো হচ্ছে sp। তুমি জানো sp সংকরায়ন হলে এর আকৃতি হয় সরল রৈখিক এবং মধ্যবর্তী বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। তো সরল রৈখিক এবং 180 ডিগ্রি এই দুইটা জিনিস তুমি যদি সুন্দর মতো ব্যাখ্যা করতে পারো, তাহলে এই প্রশ্ন উত্তর শেষ। তো প্রথমে বলবা কি, কার্বন ডাইঅক্সাইডের বেসিক স্ট্রাকচার আঁকায় বলবা যে এখানে দুইটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন থাকে, ফলে এর সংকরায়ন হয় হচ্ছে sp সংকরায়ন হলে এদের আকৃতি হয় সরল রৈখিক এবং মধ্যবর্তী বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। ফলে এখানে কার্বন ডাইঅক্সাইডের অণু আমরা সরল রৈখিক আকারে পাই। এইটুকু লিখলেই ফুল মার্ক। পরে বলছে অ্যামোনিয়াম প্লাস আয়নে সন্নিবেশ বন্ধন ব্যাখ্যা করো। তো সন্নিবেশ বন্ধন ব্যাখ্যা করার জন্য ওরা এখানে ছবি এঁকে দিছে, আমি যাদের স্লাইডটা তৈরি করতে দিয়েছিলাম, বাট এটা ছবি আসলে লাগে না, আমি নিজেই দেখাই দিতে পারি। তো অ্যামোনিয়াম প্লাস আয়নে সন্নিবেশ ব্যাপারটা কিভাবে ঘটে আমরা একটু এখানে সাইডেই ব্যাখ্যা করে দিই। তো দেখো, বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সে কাউকে দিতে পারবে, তাই না? কাউকে একটা দিতে পারবে। তখন কাউকে একটা কাকে দিবে, খেয়াল করো, পাশে যদি একটা হাইড্রোজেন প্লাস আয়ন নাও, এই হাইড্রোজেন প্লাস আয়নে কিন্তু আমাদের মুক্ত জোড় ইলেকট্রনের অভাব আছে। ফলে আমরা এইটাকে যদি একে মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দিই, তাহলে দুইটা কম্বাইন করে অ্যামোনিয়াম প্লাসে রূপান্তর হয়। এই যে অ্যামোনিয়াম প্লাসে রূপান্তর হয়, এ ছিল তোমার সমযোজী বন্ধন, এ হচ্ছে একটা আয়নিক পরমাণু, বাট এর মাঝখানে, এই দুইটার মাঝখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়াম প্লাস আয়ন রূপান্তর করলো। এই যে যৌগটা অ্যামোনিয়াম প্লাস আয়ন, এটা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে ব্যাখ্যা হয়েছে। এখন বলবা ভাই সন্নিবেশ বন্ধন কি? দেখো, যখন দুইটা পরমাণু পরস্পরের মধ্যে শেয়ার করে ইলেকট্রন বাট কন্ট্রিবিউট করে একজন, তখন সেখানে আমাদের সন্নিবেশ বন্ধন গঠন হয়। সন্নিবেশ বন্ধন মানে কি? ইলেকট্রন শেয়ার করছে বাট কন্ট্রিবিউট করছে একজন, মাথায় থাকতে হবে। এবার বলছে দেখো, আয়োডিনের ভৌত অবস্থা কঠিন কেন, ব্যাখ্যা করো। তো আয়োডিনের ভৌত অবস্থা কঠিন হওয়ার কারণ হচ্ছে আয়োডিনের আকার। আয়োডিন যে যৌগটা আছে এর আকার তুলনামূলক অনেক বৃহৎ,
ফলে পরস্পরের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি এবং অণুগুলা কাছাকাছি অবস্থান করে বৃহৎ আকৃতির যৌগ গঠন করে, কাছাকাছি অবস্থান করে বৃহৎ আকৃতির যৌগ গঠন করে। ফলে আয়োডিনের আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়তে থাকে এবং আয়োডিনের ভৌত অবস্থা কঠিন হয়ে যায়। তো আয়োডিনের আকার বড়, ফলে এরা আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, পরস্পরের মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে এরা বৃহৎ আকৃতির অণু গঠন করে, ফলে এর ভৌত অবস্থা কঠিন হয়ে যায়। এইটুকু লিখলেই তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। পরবর্তী দেখো, পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা করো। তো পাই বন্ধন এবং সিগমা বন্ধনের ব্যাপার যেটা, সিগমা বন্ধন যখন তোমার গঠন হবে তখন মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে গঠন হবে। এবার তুমি লিখবা পাই বন্ধনের ক্ষেত্রে এটা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে গঠন হবে, আর যে কোনো অধিক্রমণই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। ফলে এখানে পাই বন্ধন যেটা আছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করে, ফলে এটি একটি সমযোজী বন্ধন, এটি একটি সমযোজী বন্ধন। ওকে, তাহলে পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা করো, তুমি এইভাবে ব্যাখ্যা করতে পারবা। যেই কথাগুলো বললাম এইগুলা জাস্ট লিখতে পারলেই হয়েছে। পরে বলতে দেখো, শঙ্কর অরবিটাল পাই বন্ধন গঠন করে না কেন? শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল মানে হচ্ছে যে অরবিটাল শঙ্করায়নে অংশগ্রহণ করে তারা। আমরা জানি শঙ্করায়নে অংশগ্রহণ করে হচ্ছে সিগমা অরবিটাল, মানে যারা যারা হচ্ছে পাশাপাশি মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে গঠন করে তারা হচ্ছে সিগমা, সিগমা বন্ধন পাই বন্ধন তোমার হচ্ছে শঙ্করায়নে অংশগ্রহণ করে। আর যারা পাই বন্ধন এরা পাশাপাশি অবস্থান করার কারণে এরা অসংকরিত অবস্থায় থাকে, অসংকরিত অবস্থায় থাকে, এরা সংকরণে অংশগ্রহণ করে না। এই যে কথাগুলা যেগুলো বেসিক কথা, এগুলা এখানে সুন্দর করে লেখা আছে, এগুলা লিখতে পারলে ফুল মার্ক। ঠিক আছে, দুইবার আসছে, মোটামুটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে জেনে রাখো। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? ইউটিউবে সার্চ দিবা, দেখবা সবার আগে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারের যে ব্যাখ্যামূলক ভিডিও সেটা আমারটাই আসবে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার কেন গঠন করে না এটা ব্যাখ্যা করব কিভাবে। প্রথম কথা আসবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে যৌগটা, এটা একটা সমযোজী যৌগ, এটা একটা আয়নিক যৌগ। কিভাবে এটা আয়নিক যৌগ? অ্যালুমিনিয়ামে আমার 3টা ইলেকট্রন বেশি আছে আর ক্লোরিনে আমার 3টা ইলেকট্রনের ঘাটতি আছে, 3টা ক্লোরিনে। তো ব্যাপার যেটা হয়, অ্যালুমিনিয়াম তার 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়, আর 3টা ক্লোরিন সেই 3টা ইলেকট্রন গ্রহণ করে 3 অ্যালুমিনিয়াম মাইনাসে পরিণত হয়। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ। এখন প্রবলেম যেটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হলেও যেহেতু অ্যালুমিনিয়ামের আকার ছোট, অ্যালুমিনিয়ামের আকার ছোট, সে আস্তে আস্তে সমযোজীর মতো আচরণ করে। অ্যালুমিনিয়ামের আকার ছোট হওয়ায় সে আস্তে আস্তে কি করে, সমযোজীর মতো আচরণ করে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অণু সমযোজীর মতো আচরণ করে। কই থেকে সমযোজীর মতো আচরণ করে? এটা হচ্ছে তোমার পোলার আয়ন থেকে, পোলার আয়ন থেকে সমযোজীর মতো আচরণ করে। তো যখন সে সমযোজীর মতো আচরণ করে তখন যেই ঘটনাটা ঘটে, এই এক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই সাইডে একটা ক্লোরিন, এই সাইডে একটা ক্লোরিন, এই সাইডে একটা ক্লোরিন থাকলো। তো চিন্তা করো, অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন ছিল আগেই, 3টা ইলেকট্রন ছিল, আরো 3টা ক্লোরিনের সাথে 3টা ইলেকট্রন সে গ্রহণ করছে বা 3টা ইলেকট্রন তার বহিস্থ অরবিটালে চলে আসছে। এখন অ্যালুমিনিয়ামের বহিস্থ অরবিটালে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে বলো তো? 2 4 6, 6টা। এখনো 2টা ইলেকট্রন বাকি আছে, ফলে সে অষ্টক পূরণের জন্য এখনো 2টা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো সে কি করবে, আরেকটা অ্যালুমিনিয়াম, সে তার যে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে। এই অ্যালুমিনিয়ামেরও খেয়াল করলে দেখবা তোমার বহিস্থ অরবিটালে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া ইলেকট্রন আছে। সো এখন যেটা ঘটনা ঘটবে যে এই ক্লোরিন তার 1 জোড়া ইলেকট্রন অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠনে দিবে, আর তোমার এই ক্লোরিন তার 1 জোড়া ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে সন্নিবেশ বন্ধন গঠনের জন্য দিবে। ফলে এই দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একত্রিত হয়ে Al2Cl6 গঠন করবে। এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমার ডাইমার গঠন করে। কেন ডাইমার গঠন করে? অষ্টক পূরণ করে অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য। তো এইটা আমি একদম শর্ট টাইমে যত শর্ট টাইমে যতটা সুন্দর করে বোঝানোর পসিবিলিটি ছিল এটা বোঝাইলাম। তোমার যদি আরো ডিটেল ব্যাখ্যা লাগে তুমি ইউটিউবে সার্চ দিয়ে আমার ওই ভিডিওটা দেখে নিও, ওখানে আমি আরো ডিটেল সুন্দর করে ব্যাখ্যা করছি, আরো ডিটেল বুঝাইছি, একটু সময় নিয়ে 10-11 মিনিট সময় নিয়ে। বাট একটা কোশ্চেনে তো আমরা এই লং রিভিশন ক্লাসে 10-11 মিনিট সময় নিতে পারবো না। আমি তো এই জন্য তোমাকে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ বোঝাই দিলাম। সো আশা করি এই পর্যন্ত বুঝছি আমরা। ওকে, সো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন কি বলছে আমাদের, NCl5 গঠিত হয় না কেন? NCl5, তো NCl5 গঠিত হয় না কেন এইটার ব্যাখ্যা খুবই আসে।
এটা ব্যাখ্যা করতে গেলে প্রথমেই তোমার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। তো তুমি আগে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাবা, নাইট্রোজেনের পরিচয় দিবা। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাইলে তুমি দেখবা যে 1s2 2s2 2p3 আসে, 2s2 2p3, অর্থাৎ 2s 2p অরবিটাল পর্যন্ত নাইট্রোজেন সীমাবদ্ধ। তো p অরবিটালে 3টা ইলেকট্রন থাকায় সে আরো 3টা ইলেকট্রন নিতে পারে। 3টা ইলেকট্রন সে কই থেকে নিবে? 3টা ক্লোরিনের থেকে নিবে। 3টা ক্লোরিনের থেকে নিলে সে এই জায়গাতে এই যে 2p অরবিটাল যেটা আছে, 2p অরবিটালে এভাবেই দেখাইতে পারো, 2p অরবিটাল একটা করে একটা করে একটা করে ইলেকট্রন আছে। সো আরেকটা ক্লোরিন আরেকটা ক্লোরিন আরেকটা ক্লোরিন এসে বসে NCl3 গঠন করতে পারে, NCl3 গঠন করতে পারে। সো নাইট্রোজেনের ক্ষেত্রে কখনোই উত্তেজিত অবস্থায় 2d অরবিটালে পাঠানো সম্ভব না, ফলে 2d অরবিটাল গঠনও সম্ভব না, 2d অরবিটালে পাঠানো সম্ভব না, 2d অরবিটাল গঠনও সম্ভব না। যদি পাঠানো সম্ভব না হয়, গঠন সম্ভব না হয়, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে NCl3 গঠন সম্ভব, কিন্তু NCl5 গঠন সম্ভব না। আমি একদম ডিটেল, অনেক ডিটেল না পড়ায় খালি শুধুমাত্র বেসিকটা শোনালাম তোমাকে। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখাবা, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সেখানে আর 3টা ইলেকট্রন সে নিতে পারবে। 3টা ইলেকট্রন কই থেকে নিবে? 3টা ক্লোরিন থেকে নিবে। 3টা ক্লোরিন থেকে যখন সে নিবে, ফলে এখানে সে আর এক্সট্রা নিতে পারতেছে না, বিকজ উত্তেজিত অবস্থায় নাইট্রোজেনে কখনো 2d অরবিটাল সম্ভব হয় না, 2p পর্যন্তই সীমাবদ্ধ থাকে। n এর মান 2 এর জন্য 2d হয় না, 2p পর্যন্ত হয়। সো এই জন্য আমরা এখানে 2d না পাওয়ার কারণে NCl5 পাই না। আশা করি ক্লিয়ার। পরে বলছে দেখো অ্যামোনিয়া একটি লিগ্যান্ড, ব্যাখ্যা করো। আমরা জানি তোমার হচ্ছে যে জটিল যৌগে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা d অরবিটালে, জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা d অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে বা মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে যারা, তারাই হচ্ছে লিগ্যান্ড। আবার বলি, জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা d অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন দেওয়ার মাধ্যমে যারা সন্নিবেশ বন্ধন গঠন করে তারা হচ্ছে লিগ্যান্ড। যেহেতু অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, এইটি তোমার জটিল যৌগ গঠনের সময় মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারে, এই জন্য অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে কাজ করে। এইটুকু লিখলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? অ্যামোনিয়া একটি শক্তিশালী লিগ্যান্ড, এটাও লেখা যায়। তো পরবর্তীতে আসো, এই জায়গাতে পরের যেই যৌগটা আছে বলছে ফসফরাস 15, এইটার আয়নীকরণ শক্তি সালফার 16 এর চেয়ে বেশি কেন? তো ফসফরাস 15 প্রথম ইলেকট্রন বিন্যাস করবা। খেয়াল করো, আমরা ফসফরাস 15 ইলেকট্রন বিন্যাস করে দেখতে পাচ্ছি যে জায়গায় ফসফরাস 15 এর ক্ষেত্রে লাস্ট অরবিটালে 3p হয়, মানে 3p, এই যে এই জায়গাতে 3p তে 3টা ইলেকট্রন থাকে। এবার তুমি যদি সালফার 16তে যাও, সালফার 16তে গেলে লাস্ট অরবিটালে 3p4 থাকে, মানে 3p তে 4টা ইলেকট্রন থাকে। তো এই জায়গাতে আমাদের 3টা ইলেকট্রন আর এখানে কি 4টা ইলেকট্রন। 3টা ইলেকট্রন হইলে এই যে কাঠামোটা এটা সুস্থিত কাঠামো, আর এই যে কাঠামোটা এটা সুস্থিত কাঠামো না। ফলে দেখা যায় যে সালফারের যে ফসফরাসে সালফার, এইটার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, বিকজ এটার আকার ছোট, কিন্তু এইটার কাঠামো সুস্থিত হওয়ার কারণে এইটার চেয়ে এইটার আয়নীকরণ শক্তি বেশি হয়ে যায়, কারণ আমি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন বের করে নিব, ফলে সুস্থিত কাঠামো থেকে ইলেকট্রন বের করা সম্ভব হয় না। তো এখানে আমরা 3p এর ক্ষেত্রে যেহেতু 3টা ইলেকট্রন, এই জন্য এটাকে আমরা বলবো সুস্থিত। তাহলে আমরা ওই ব্যতিক্রম জিনিসটা শিখবো, কখনো যদি p3 p6 এরকম কাঠামো পাও তারা সুস্থিত, কখনো যদি d5 d10 এরকম কাঠামো পাও তারা সুস্থিত, f7 f14 এরকম কাঠামো পাও এরাও সুস্থিত। আর সুস্থিত কাঠামো হলে তারা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি বেশি দেখায়। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা খুব আশার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবার যদি চলে আসে তাহলে অবশ্যই পারবা। আমি অনেক ব্যাখ্যা দিতেছি না, ডিটেলস পড়াচ্ছি না, বাট যতটুকু প্রয়োজন ততটুকু তোমাকে দেখাই দিলাম। পরে আসো, অবস্থানন্তর ধাতু রঙিন যৌগ গঠন করে কেন? খুব সিম্পল একটা জিনিস। অবস্থানন্তর ধাতুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সামান্য শক্তি পেয়ে উত্তেজিত হয়ে উচ্চতর অরবিটালে যায়। আবার দেখায়, অবস্থানন্তর ধাতুর যোজ্যতা স্তর হচ্ছে 3d বা 4d এরকম d অরবিটাল। তো d অরবিটাল তোমার ডিজেনারেট অবস্থায় থাকে। ডিজেনারেট অবস্থা মানে সমশক্তি সম্পন্ন অবস্থা। কি হয়? এটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অবস্থা, যেটাকে আমরা ডিজেনারেট অবস্থা বলি। এখন যখনই এই অরবিটালে লিগ্যান্ড এসে অ্যাটাক করে, তখন এটার দুইটা স্টেট তৈরি হয়ে যায়। একটা স্টেট হচ্ছে 3টা অরবিটালের স্টেট, আরেকটা স্টেট হচ্ছে 2টা অরবিটালের স্টেট।
ঠিক আছে। সো এই যে দুইটা অরবিটালের মাঝখানে তোমার শক্তি পার্থক্য তৈরি হয়ে গেল, এটাকে বলে নন ডিজেনারেট অবস্থা। তো এই শক্তি পার্থক্যটা হচ্ছে ই, ডেল ই, ডেল ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তো ইলেকট্রন যদি একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে উত্তেজিত অবস্থায় যায়, যে আবার পুনরায় ফিরে আসে, তাহলে এখানে যেই পরিমাণ শক্তি ছেড়ে দেয় ওইটাই আমাদের চোখে পড়ে, ফলে আমরা দৃশ্যমান অঞ্চল দেখতে পাই। তোমরা আমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, ওটার বেসিক ক্লাস করবা। বেসিক ক্লাসে আমি এই ব্যাখ্যা খুব সুন্দর করে দেখাইছি, ওই ব্যাখ্যাটা এখান থেকে সেম জিনিসটা এখানে লিখে দেবা, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, প্রশ্নটা খুব বেশি আসে এরকম না, বাট গুরুত্বপূর্ণ, যদি চলে আসে যেন তুমি পারো। হ্যাঁ, পরে বলছে দেখো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? ফ্লোরিন এবং ক্লোরিন, তো ফ্লোরিন উপরে নিচে ক্লোরিন, ইলেকট্রন আসক্তি কম কেন? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম, এর কারণ হচ্ছে ফ্লোরিনের আকার ছোট। আকার ছোট, এই কথাটা মাস্ট লিখতে হবে যে ফ্লোরিনের আকার ছোট এবং ইলেকট্রন ঘনত্ব বেশি। সো ফ্লোরিনের আকার ছোট এবং ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে দেখা যায় যে বাইরে থেকে ইলেকট্রন নিতে যে ফ্লোরিনের ওই ইলেকট্রনের সাথে রিপালশন ফোর্স বা বিকর্ষণ ফোর্স কাজ করে, ফলে দেখা যায় যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি অটোমেটিক কমে যায়, এই জন্য ক্লোরিনের বেশি হয়ে যায়, ক্লোরিনের বেশি হয়ে যায়, ফ্লোরিনের কম হয়ে যায়। তো এখানে অনেক লেখা আছে, এত লেখা না লিখে জাস্ট আমি যেই পয়েন্টটা বললাম এইটুকু বলতে পারলে হবে যে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কারণ হচ্ছে ফ্লোরিনের আকার ছোট এবং ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার সময় ফ্লোরিনে এক্সিস্টিং ইলেকট্রনের সাথে বা আগে থেকে থাকা ইলেকট্রনের সাথে বিকর্ষণ বল কাজ করে, এই বিকর্ষণ বলের কারণে আমাদের শক্তি কমে যায় এবং তোমার হচ্ছে যে অটোমেটিক তোমার ক্লোরিনের শক্তি বেশি হয়ে যায়। এই কথাটুকু লিখতে পারলে হয়ে গেল। পরে বলছে দেখো HCl একটি সমযোজী যৌগ হলেও পানিতে দ্রবণীয় কেন? তো দেখো HCl এটা একটা সমযোজী যৌগ, বাট HCl এ ক্লোরিন আছে, ক্লোরিন একটি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, ফলে ইলেকট্রনকে, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে ডেল মাইনাসে রূপান্তর করে আর ডেল প্লাসে রূপান্তর করে, ফলে এটি একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এখানে পোলারিটি সৃষ্টি হয়। সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এখানে কি সৃষ্টি হয়? পোলারিটি সৃষ্টি হয়। পোলারিটি মানে কি? প্লাস মাইনাস। এখন আমরা জানি লাইক ডিজলভস লাইক, মানে হচ্ছে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে আর অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। যেহেতু এইটা একটা পোলার যৌগ, তাহলে এ পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হবে, পানি একটি পোলার দ্রাবক, সেই জন্য HCl পানিতে দ্রবীভূত হয়, কারণ পানি নিজেও প্লাস মাইনাসে পরিণত হয়। তো পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তো এখানে লাইক ডিজলভস লাইক এই লাইনটা তোমাকে লিখতে হবে, এইটা লিখতে পারলে 1 মার্ক, আর বাকি যে ব্যাখ্যাগুলো দিলাম এইটা পোলার এটাও পোলার, এই দুইটা পোলার দেখাইতে পারলে আরেক মার্ক। মেইন ফিনোমেনাটাই হচ্ছে লাইক ডিজলভস লাইক, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এইটুকু লিখতে পারা। পরে আসো, পরে বলছে কপার সালফেটের সাথে 5 অণু পানি যখন থাকে এই যৌগে মধ্যকার বন্ধনগুলা দেখাও। তো কপার সালফেটের সাথে 5 অণু পানিতে সমযোজী বন্ধন থাকে, সন্নিবেশ থাকে, আয়নিক থাকে, হাইড্রোজেন থাকে, সবগুলা থাকে। এই জায়গাতে দেখো আমি স্ট্রাকচার দিয়ে দিছি, চাইলে এইটা দেখে পড়তে পারো, আর যদি না চাও তাহলে কোনো সমস্যা নেই, তুমি হচ্ছে যে 4টা মুখস্থ করো। বেসিক ওই স্ট্রাকচারটাই ভেঙে ভেঙে আমি দেখাইতাম, বাট আপাতত দেখাইতে ইচ্ছা করতেছে না, ক্লাস ডিউরেশন এমনি অনেক লম্বা হয়ে গেছে। আমি অ্যাডমিশন ক্লাসে এটা খুবই দেখাই, বিকজ অ্যাডমিশনে এটা খুব আসে। হ্যাঁ, তোমাদের কেমন আসবে জানি না, একবারই আসছে বোর্ডে, অ্যাডমিশনে খুব আসে। পরে বলছে দেখো পানি তরল যৌগ কেন, ব্যাখ্যা করো। এর আগেই আমরা এর ব্যাখ্যা দিচ্ছি, পানি হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে, এই জন্য পানি তরল যৌগ। তো এখানে তুমি হাইড্রোজেন বন্ধনটা দেখাবা, খালি দেখায় বলবা যে হাইড্রোজেন বন্ধন তৈরির জন্য পানি তরল যৌগ, অলরেডি আমরা দেখাইছি এগুলো। পরে বলছে দেখো জিঙ্কের চৌম্বক ধর্ম নেই, ব্যাখ্যা করো। তো আমরা জানি চৌম্বক ধর্ম দেখাই হচ্ছে যারা অবস্থানান্তর মৌল, যারা অবস্থানান্তর মৌল তারা চৌম্বক ধর্ম দেখায়। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে, 10টি ইলেকট্রন থাকলে সে অবস্থানান্তর না। তো তুমি ইলেকট্রন বিন্যাস কইরে ডি অরবিটালে 10টি দেখাই দিবা, এই যে দেখো 10টি দেখাই দিবা। তো ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকলে সে অবস্থানান্তর না, ফলে এর চৌম্বক ধর্ম নাই, এইটুকু ব্যাখ্যা। পরে বলছে জিঙ্কে অবস্থানান্তর ধাতু বলা হয় না কেন? যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাস করলে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকে তারাই অবস্থানান্তর। জিঙ্কের যেহেতু D10 থাকে তাহলে এটা অবস্থানান্তর না। পরে বলছে দেখো সকল ডি ব্লক মৌল অবস্থানান্তর মৌল নয়, অবস্থানান্তর মৌল নয়, সকল ডি ব্লক মৌল অবস্থানান্তর মৌল নয়। এইটা কিভাবে ব্যাখ্যা করব? তো দেখো এই জিঙ্ক দিয়েই ব্যাখ্যা করা যাবে, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা দিয়ে বিশেষ করে ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা করার সময় তুমি স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস দেখাবা এবং জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস দেখাবা। এই দুইটার ইলেকট্রন বিন্যাস দেখায় তুমি বলবা, এই দুইটা ইলেকট্রন বিন্যাস দেখায় তুমি বলবা যে
যে স্ক্যান্ডিয়াম 3+ বা যে জিঙ্ক 2+, এই দুইটা ইলেকট্রন বিন্যাস তুমি দেখাবা, দেখায় তুমি বলবা যে যেহেতু এগুলা ডি ব্লক মৌল কিন্তু অবস্থানান্তর মৌল নয়, কারণ এটা ডি অরবিটালে D1 থেকে 9টি ইলেকট্রন না থেকে D0 আর D10 থাকে, ফলে এটা ডি ব্লক মৌল হলেও অবস্থানান্তর মৌল নয়, সেজন্য সকল ডি ব্লক মৌল অবস্থানান্তর মৌল নাও হতে পারে। ওকে, পরে আসো, আয়রনকে অবস্থানান্তর মৌল বলা হয় কেন? সেম জিনিস, আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে এর সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস হয় D5 না D6 হবে, যেটা আংশিক পূর্ণ করে, সো এটা একটা অবস্থানান্তর মৌল। ওকে, অবস্থানান্তর মৌলের শর্ত পূরণ করে। পরে বলছে দেখো, তরল অবস্থায় ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন ব্যাখ্যা করো। তো ইথানোয়িক অ্যাসিডের ডাইমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে ডাইমার গঠন করে। তো ডাইমারটা দেখাবা কিভাবে? প্রথমে তুমি ইথানোয়িক অ্যাসিড চিনো, এটা তুমি চিনো, CH3 COOH চিনো, আমার স্টাইলটা ফলো করবা। প্রথমে তুমি CH3 লিখবা, হ্যাঁ, পরে একটা কার্বন দিবা, এই সাইডেও কার্বন দিয়ে CH3 লিখবা। এইবারটা তোমার এই OH যে অংশটা আছে না, এই সাইডে O মানে একটা O, ডাবল বন্ড O উপরে দিবা, এই সাইডে ডাবল বন্ড O নিচে দিবা। এই ডাবল বন্ড O এর সাথে OH লিখলা এখানে, আর OH লিখলা এখানে। এইবারটা তুমি চিন্তা করো যে এই যে OH এর এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, OH এর এটা আচ্ছা একটু হয়ে গেছে, সরি, এই দেখো কি হয়েছে, এখানে ডাবল ও দিলাম, হ্যাঁ, ডাবল বন্ড ও দিলাম। এবার OH যে পার্টটা আছে, OH পার্টটাতে O এখানে, H এখানে O এখানে, H এখানে, এই লিখলাম। এবার তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, এই অক্সিজেনের ডেল মাইনাস, এই অক্সিজেনও ডেল মাইনাস, এই অক্সিজেন ডেল মাইনাস হাইড্রোজেন ডেল প্লাস, এই অক্সিজেন ডেল মাইনাস হাইড্রোজেন ডেল প্লাস। সো হয় যেটা, এই প্লাস মাইনাসের মাঝখানে একটা দুর্বল আকর্ষণ বল হাইড্রোজেন বন্ধন, এই প্লাস মাইনাসের মাঝখানে দুর্বল হাইড্রোজেন বন্ধন আকর্ষণ বন্ধন। এইভাবে আমাদের এখানে তোমার ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন হয় হাইড্রোজেন বন্ধনের কারণে। তো ইথানোয়িক অ্যাসিড আর ডাইমারের হাইড্রোজেন বন্ধন, এটা দেখায় ব্যাখ্যা করবা, শেষ। পরে বলছে দেখো, OF2 গঠিত হলেও OF4 গঠিত হয় না কেন? সেম জিনিস, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলে OF2 ফ্লোরিন না, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা বহিস্থ অরবিটালে 2টা ইলেকট্রন তোমার লাগবে, তো 2টা ইলেকট্রন দিলে তুমি হচ্ছে OF2 গঠন করতে পারবা। ফলে তোমার ফাঁকা অন্য কিছু না থাকার কারণে এই কখনোই OF4 গঠিত করতে পারে না, আবার এই সন্নিবেশ বন্ধন গঠন করে না। দ্যাটস ওয়াই এখানে আমাদের OF2 গঠন হলো, OF4 গঠিত হয় না। এবার বলছে দেখো, অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল এগুলোর মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি? ডেফিনেটলি প্যারানাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি। প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে প্যারানাইট্রোফেনলে নাইট্রোমূলক, এখানে OH থাকে, এখানে নাইট্রোমূলক থাকে। আর প্যারানাইট্রোফেনলের ভিতরে বন্ধন গঠনের সময় এখানে নাইট্রোমূলক, এখানে OH থাকে। তো যখন এখানে হাইড্রোজেন বন্ধন গঠন হয়, এটার সাথে আর এটার সাথে গঠন হয়, ফলে এখানে 2টা অণু একত্রিত গঠন হয়ে যায়, ফলে এখানে হাইড্রোজেন বন্ধনের পাশাপাশি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলও কাজ করে। ফলে এই জায়গাতে এটা বেশি মানে এটা বেশি হচ্ছে তোমার সুস্থিত হয়ে যায়, ফলে প্যারানাইট্রোফেনল যেটা, এইটার গলনাঙ্ক বেড়ে যায়। ওকে, এই কথাগুলো লিখলেই হচ্ছে। এই তো আমরা এখানে টোটাল মিলে 32টা কোশ্চেন দেখলাম। থ্যাংক ইউ সো মাচ যারা টোটাল এতক্ষণ ধরে এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা অন্যান্য ক্লাসগুলো করে ফেলো, ডেসক্রিপশন অন্যান্য ক্লাসের লিঙ্ক থাকবে, সেখান থেকে করে ফেলো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।